তো দেখো আজকে আমরা যে পার্টটা পড়বো হচ্ছে ক্রোমাটিন লেভেল অফ ইটস প্যাকেজিং। এটা কিন্তু তোমাদের ব্রড কোশ্চেন হিসেবে কিন্তু তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে? এবারে দেখো ক্রোমাটিন, আমরা যখন নিউক্লিয়াস আমরা পড়েছি, যে নিউক্লিয়াসের ভিতরে কি দেখতে পাই, এরকম জালকের মতন এক ধরনের পার্ট আমরা দেখতে পাই, যাকে আমরা কি বলে থাকি, ক্রোমাটিন জালিকা বা বলে থাকি, ঠিক আছে? এবার এই ক্রোমাটিন জালিকা যখন সেল ডিভিশনের টাইম যখন চলে আসে, তখন এইগুলো কি হয়ে যায়, কম্প্যাক্ট হতে শুরু করে, মানে কি এগুলো আরো ঘন হতে শুরু করে, কন্ডেন্স হতে শুরু করে। এবং ঠিক তখন এই ক্রোমাটিন জালিকা কন্ডেন্স হয়ে গিয়ে ঠিক কিরকম হয় না, কন্ডেন্স হয়ে গিয়ে এরকম মোটা জালকের মতন পার্ট কিন্তু তৈরি করে থাকে। এবং এই মোটা জালকের মতন পার্টের ভিতরে কোনো পার্টটা লাইট পার্ট বা কোনো পার্টটা ডার্ক পার্ট আমরা দেখে থাকি। কিভাবে লাইট পার্ট এবং ডার্ক পার্ট আমরা দেখতে পাই, দেখো এখন এই ক্রোমোজোম যখন কন্ডেন্স হতে শুরু করে, তখন এই ক্রোমোজোমের কিছু এরিয়াতে ডিএনএ অনেক ঘন থাকে, ডিএনএ অনেক ঘন দেখতে পাই। আবার কিছু কিছু এরিয়াতে ডিএনএ এর মাত্রা কিন্তু খুবই কম থাকে। এবং যে জায়গাটায় ঘন থাকে ডিএনএ, সেই জায়গায় ডিএনএ কিন্তু বেশিরভাগ কিন্তু ইনঅ্যাক্টিভ ডিএনএ থাকে। এবং এখানকার ভিতরে অ্যাক্টিভ ডিএনএও কিন্তু দেখতে কিন্তু আমরা পাই। এবার এই ইনঅ্যাক্টিভ ডিএনএ কিন্তু কখনোই কিন্তু অ্যাক্টিভেশন কিন্তু হয় না। এবারে দেখো এখানকার যেসব অ্যাক্টিভ ডিএনএ বা ইনঅ্যাক্টিভ ডিএনএ কে আমরা যদি অ্যাক্টিভ ডিএনএ থেকে যদি আমরা কনভার্ট করতে চাই এই ইনঅ্যাক্টিভ ডিএনএ কে, তখন এর ভিতরে আমাদের একটা প্রসেস চলে, যেরকম দেখো ডিএনএ কে মিথাইলেশন করা হয়। মানে কি, ডিএনএ এর ভিতরে যদি আমরা মিথাইল গ্রুপ অ্যাড করে দেই, বা ডিএনএ এর উপরে যদি অ্যাসিটাইল গ্রুপ যদি আমরা অ্যাড করে দেই, হ্যাঁ, তাহলে কি বললাম, যদি ডিএনএ এর উপরে যদি আমরা মিথাইল গ্রুপ অ্যাড করে দেই, সেই প্রসেসের নাম কি, মিথাইলেশন প্রসেস। অ্যাসিটাইল গ্রুপ অ্যাড করে দিলে তাকে বলা হয় অ্যাসিটাইলেশন। এছাড়াও আছে সমিউলেশন প্রসেস আছে, হ্যাঁ, অনেক ধরনের প্রসেস আছে যে এই যে ইনঅ্যাক্টিভ ডিএনএ কে অ্যাক্টিভ ডিএনএ তে কনভার্ট করার জন্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ডিএনএ এর একটা ডার্ক অঞ্চল আমরা দেখতে পাচ্ছি। কারণ এই ডার্ক অঞ্চলটা কেন বলা হচ্ছে, কারণ এর ভিতরে কি দেখতে পাচ্ছি, ডিএনএ কনডেন্স অবস্থায় থাকছে এবং ইনঅ্যাক্টিভ ডিএনএ আছে। সেই কারণে এই অঞ্চলটাকে আমরা বলে থাকি হেটেরোক্রোমাটিন অঞ্চল, হেটেরোক্রোমাটিন রিজিয়ন কিন্তু বলা হয়। আর যে লাইট রিজিয়নটা যেটা আমরা দেখতে পাই, সেটাকে কিন্তু আমরা ইউক্রোমাটিন কিন্তু আমরা রিজিয়ন বলে থাকি, ইউক্রোমাটিন। এবার এই ইউক্রোমাটিনে আমরা কি দেখছি, দেখো এই ইউক্রোমাটিনে কিন্তু অ্যাক্টিভ ডিএনএ কিন্তু সব থেকে বেশি থাকে। এবং এখানকার ডিএনএ কি করতে পারে, আমাদের যে ডিএনএ এর যে প্রসেসগুলো, আমাদের জানি যে ডিএনএ কিন্তু তিনটে স্টেপ আছে, যেটা আমরা সেন্ট্রাল ডগমায় আমরা পড়ে থাকি। একটা কি না, একটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন প্রসেস, সেকেন্ড কি দেখতে পাই, ট্রান্সক্রিপশন প্রসেস, এন্ড থার্ড কি দেখতে পাই, ট্রান্সলেশন প্রসেস। তাহলে এই তিনটে স্টেপকে একত্রিত আমরা কি বলে থাকি, সেন্ট্রাল ডগমা কিন্তু আমরা বলে থাকি। এই সেন্ট্রাল ডগমার যে তিনটে স্টেপ, সেটা কিন্তু এই ইউক্রোমাটিনের ডিএনএ কিন্তু আমরা দেখতে পাই, কারণ এখানকার ডিএনএ কিন্তু অ্যাক্টিভ কিন্তু থাকে। এবং এই ডিএনএ কে কিন্তু কখনোই এই মিথাইলেশন বা অ্যাসিটাইলেশন কিন্তু করতে পারি না, করার দরকার কিন্তু হয় না। কিন্তু হেটেরোক্রোমাটিন রিজনে কি দেখতে পাই, ডিএনএ এত কম্প্যাক্ট থাকে যে এখানকার ডিএনএ, অনেক ডিএনএ কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে, যার ফলে এখানকার ডিএনএ কিন্তু রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন কিন্তু করতে পারে। এইবারে এদেরকে এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন করার জন্য এই ডিএনএ কে কি করতে হয়, ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভে কিন্তু কনভার্ট কিন্তু করতে হয়। তার জন্য ডিএনএ কে মিথাইল গ্রুপ অ্যাড করে দিলে তখন ডিএনএ কি হয়ে যায়, অ্যাক্টিভ কিন্তু হয়ে যায়। সেই প্রসেসটার নাম হচ্ছে ডিএনএ মিথাইলেশন। ডিএনএ এর গায়ে যদি আমরা অ্যাসিটাইল গ্রুপ অ্যাড করে দিই, তখন সেই প্রসেসটার নাম হচ্ছে অ্যাসিটাইলেশন। তো এইভাবেই এখানকার ইনঅ্যাক্টিভ ডিএনএ কে অ্যাক্টিভ ডিএনএ তে কিন্তু কনভার্ট করা। এবার দেখো এই ক্রোমাটিন অঞ্চলটা আরো যখন কনডেন্স হয়ে যায়, এই যে ক্রোমাটিন অঞ্চলটা আরো যখন কনডেন্স হয়ে যায়, তখন সেটি কিসে কনভার্ট হয়ে যায়, তখন সেটি কিন্তু ক্রোমাটিডে কিন্তু কনভার্ট হয়। এইবারে এইরকম সেম হোমোলোগাস ক্রোমাটিড যখন একে অপরের পাশে থাকে, তখন এই হোমোলোগাস ক্রোমাটিড, হোমো মানে কি, যাদের আকার আকৃতি এবং যেই এর ভিতরে যে জিনগুলো আছে, এই দুটো ক্রোমাটিডের ভিতরে কিন্তু সেই সেম জিনই যেন থাকে। তাহলে এইরকম ক্রোমাটিডকে কিন্তু আমরা হোমোক্রোমাটিড বলা হয়। তাহলে এরকম হোমোক্রোমাটিড যখন পাশাপাশি থাকে, তখন এরা কিন্তু জুড়ে গিয়ে কি হয়, এরকম এক্স আকৃতি একটি পার্ট তৈরি করে, যাকে কিন্তু আমরা সম্পূর্ণ ক্রোমোজোম কিন্তু আমরা বলবো। এইবার দেখো এই সম্পূর্ণ ক্রোমোজোম হবার আগে এখানে কি দেখতে পাই, এই যে ক্রোমাটিনের ভিতরে যে ডিএনএ গুলো আছে, সেই ডিএনএ একটা প্রোটিনের সাথে অ্যাটাচ থাকে। কি দেখতে পাই, ডিএনএ একটা প্রোটিনের সাথে কিন্তু অ্যাটাচ কিন্তু থাকে। সেই প্রোটিনটার নাম আমরা জানি হিস্টোন প্রোটিন। সেই হিস্টোন প্রোটিনের সাথে যখন ডিএনএ প্যাচ হয়ে যায়, ঠিক সেই প্যাচ হবার প্রসেসকে আমরা বলে থাকি নিউক্লিওজোম মডেল প্রসেস কিন্তু আমরা বলে থাকি।
তাহলে সেই ডিএনএ প্যাচ প্রসেস কিভাবে হবে আমরা কিন্তু আজকের লেকচারে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই যে প্যাচ হওয়ার পর ডিএনএ ইউক্রোমাটিন কিভাবে হবে, হেটেরোক্রোমাটিন কিভাবে হবে, সেইগুলো আমরা কিন্তু পড়বো। এবং এই যে প্যাচ হওয়ার জন্য যে প্যাকেজিং মেকানিজম কিন্তু আমাদের ফাইনাল এক্সামে কিন্তু আসবে, ভেরি ইম্পর্টেন্ট একটি কিন্তু টপিক। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা যে পার্টটা আমরা শুরু করব সেটা হচ্ছে হোয়াট ইজ ক্রোমাটিন। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো ক্রোমাটিন কি? ক্রোমাটিন ইজ এ কমপ্লেক্স অফ ডিএনএ অ্যান্ড প্রোটিন। ক্রোমাটিনের ভিতরে কি দেখতে পাচ্ছি? ডিএনএও দেখতে পাচ্ছি এবং প্রোটিনেশিয়াস পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ডিএনএ এবং প্রোটিন একসাথে কিন্তু কম্প্যাক্ট অর্থাৎ পেঁচিয়ে কিন্তু থাকে। এবার দেখো এই প্রোটিনটার নাম কি দিয়েছি কি? এই প্রোটিনটার নাম কিন্তু হচ্ছে হিস্টোন প্রোটিন। মাথায় রাখবে ডিএনএর ভিতরে যে প্রোটিনটা দেখতে পাই সেটা কিন্তু হিস্টোন প্রোটিন। এছাড়াও দেখো নন হিস্টোন প্রোটিনও কিন্তু আমরা দেখতে পাই। that form a chromosomes within a nucleus of the eukaryotic cell. ইউক্যারিওটিক সেলের ভিতরে কি দেখতে পাই? এই ডিএনএ এবং প্রোটিন আস্তে আস্তে কম্প্যাক্ট হয়ে কিসে কনভার্ট হচ্ছে? ক্রোমোজোমে কিন্তু কনভার্ট হচ্ছে। আর এটা কাদের ভিতরে দেখতে পাবো? অনলি কিন্তু ইউক্যারিওটিক সেলে কিন্তু আমরা দেখতে পাবো। আমরা জানি যে প্রোক্যারিওটিক সেলে কিন্তু কোনো হিস্টোন প্রোটিন কিন্তু থাকে না। হিস্টোন প্রোটিন কাদের ভিতরে দেখতে পাই? না, ইউক্যারিওটিক ডিএনএ তে কিন্তু আমরা দেখতে পাই। সেই কারণে এই যে ইউক্যারিওটিক ডিএনএ কে কিন্তু কমপ্লিট ডিএনএ বলা হয়। ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে প্রোক্যারিওটিক যে ডিএনএ থাকে সেই ডিএনএ কিন্তু ইনকমপ্লিট ডিএনএ, কারণ ওই ডিএনএ এর ভিতরে কি দেখতে পাই না আমরা? এই হিস্টোন নামক প্রোটিনটা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু ইউক্যারিওটিক সেলে কিন্তু আমরা এটা দেখতে পাই। সেই কারণে ইউক্যারিওটিক এই যে ডিএনএটাকে কিন্তু কমপ্লিট ডিএনএ কিন্তু বলা হয়। ইট it also the long DNA molecules to be compact and organized to fit inside the nucleus and crucial for the DNA replication. এই যে কম্প্যাকশন হচ্ছে, যেটা কিসে সাহায্য করছে? না, ডিএনএ রেপ্লিকেশনে কিন্তু সাহায্য করছে। ডিএনএ রেপ্লিকেশনকে আমরা কি বলে থাকি? বাংলায় প্রতিলিপিকরণ করা হয়। এখানে ডিএনএ কি হয়? ডিএনএ যদি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয় বা একতন্ত্রী ডিএনএ যদি হয়, সেই ডিএনএ রেপ্লিকেশন করে কিসে কনভার্ট হয়? না, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে কিন্তু কনভার্ট হয়। আর এই রেপ্লিকেশন প্রসেসটা আমাদের জানি যে কোষ বিভাজনের সময় কিন্তু চলে। কোষ বিভাজনের কোন দশায় চলে? না, আমাদের জানি কোষ বিভাজনের কিন্তু ফার্স্ট G1 স্টেজ আছে, দেন এস স্টেজ আছে, দেন G2 স্টেজ আছে, এবং দেন মাইটোটিক স্টেজ বা এম দশা কিন্তু থাকে। এই যে এস দশায় কিন্তু ডিএনএ কিন্তু রেপ্লিকেশন কিন্তু ঘটে। আর এটা কোথায় দেখতে পাবো? এই ডিএনএ রেপ্লিকেশন আমরা লাস্ট ক্লাসে আমরা কিন্তু পড়েছি যে ডিএনএ রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন প্রসেস কোথায় ঘটে? না, নিউক্লিয়াস, ইনসাইড দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কিন্তু আমরা কোন দুটো বায়োলজিক্যাল প্রসেস আমরা দেখতে পাই? নিউক্লিয়াসের ভিতরে একটা হচ্ছে রেপ্লিকেশন আমরা দেখতে পাই, এন্ড আরেকটা প্রসেস আমরা দেখতে পাই যেটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশনস কিন্তু আমরা দেখতে পাই। আরেকটা প্রসেস যেটা আমরা জানি যে ট্রান্সলেশন প্রসেস, সেটা কিন্তু নিউক্লিয়াসের ভিতরে হয় না, সেটা কিন্তু সাইটোপ্লাজমে কিন্তু হয়। এছাড়া দেখো নিউক্লিয়াসের ভিতরে কিন্তু আরেকটা কি ঘটে? না, জিন এক্সপ্রেশনস কিন্তু ঘটে, এন্ড সেল ডিভিশনও কিন্তু ঘটে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন হয়, তার জিন এক্সপ্রেশন হয়, এবং এট এ টাইম যখন সেল ডিভিশন হয় তার সংখ্যাও কিন্তু বাড়তে কিন্তু থাকে। এবং এই ডিএনএ এর ভিতরে যে ডিএনএ ছাড়াও আরেক ধরনের উপাদান হিস্টোন প্রোটিন, সেই হিস্টোন প্রোটিনও কিন্তু সংখ্যায় কিন্তু বাড়ে। আর আমরা জানি যে সেল ডিভিশনের এই যে এস দশায় অর্থাৎ সিনথেসিস দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়। আর একটা কি ঘটে? না, এই দশায় কিন্তু ডিএনএ এর ভিতরে কিন্তু হিস্টোন প্রোটিনও কিন্তু অ্যাড কিন্তু হয়। তাহলে মাথায় রাখবে যে কোষ বিভাজনের এস দশায় অর্থাৎ সেল ডিভিশনের এস ফেজে কিন্তু রেপ্লিকেশন প্রসেসে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে কিন্তু কনভার্ট হয়, এবং এই ডিএনএ এর ভিতরে কোন প্রোটিন অ্যাড হয়? না, হিস্টোন প্রোটিন কিন্তু অ্যাড হয়। এগুলো কিন্তু আমরা ইউক্যারিওটিক ডিএনএ এর ভিতরে কিন্তু আমরা দেখতে পাই। সেই কারণে ইউক্যারিওটিক ডিএনএ কে কিন্তু কমপ্লিট জেনেটিক মেটেরিয়ালস কিন্তু বলা হয়। দ্য বেসিক ইউনিট অফ দ্য ক্রোমাটিন ইজ ইজ দ্য নিউক্লিওজোম। এই যে ক্রোমাটিনের যদি আমরা একটা বেসিক ইউনিট আমরা ধরে থাকি, তাকে কিন্তু আমরা নিউক্লিওজোম কিন্তু আমরা বলে থাকি। আর নিউক্লিওজোমটা ঠিক কেমন দেখতে লাগে যদি আমরা দেখে থাকি, তাহলে নিউক্লিওজোমের বেসিক ইউনিট যদি আমরা দেখি, তাহলে ঠিক দেখতে এমনটাই লাগবে যে এই হচ্ছে ডিএনএ। আর এই ডিএনএ এর ভিতরে কি দেখতে পাবো? এই ডিএনএ এর ভিতরে কিন্তু আমরা দেখতে পাবো হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কিন্তু আমরা দেখতে পাবো। হিস্টোন প্রোটিন এর ভিতরে কি হয়? অক্টামেরিক ফর্মে কিন্তু থাকে, মানে কি 8টা কিন্তু আমরা পার্ট কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে? তাহলে এইরকম একটা পার্টকে কিন্তু কি বলা হচ্ছে? নিউক্লিওজোম। এরকম অসংখ্য নিউক্লিওজোম জুড়ে জুড়ে কি তৈরি হয়? ক্রোমাটিন তৈরি হয়। ক্রোমাটিন আরো কনডেন্স হয়ে গিয়ে কিসে কনভার্ট হচ্ছে? ক্রোমাটিডে কিন্তু রূপান্তরিত হচ্ছে। আর দেন সেই ক্রোমাটিড জুড়ে গিয়ে কিসে কনভার্ট হচ্ছে? ক্রোমোজোমে কিন্তু কনভার্ট কিন্তু হচ্ছে। তাহলে এই সিকোয়েন্সটা যদি আমরা একবার একটু দেখি, তাহলে সিকোয়েন্সটা কেমন হচ্ছে? না, সিকোয়েন্সটা যদি আমরা দেখি, দেখো আমি এখানে
তো দেখো এখন আমরা এই যদি আমাদের নিউক্লিয়াস আমরা দেখি, তো নিউক্লিয়াসের ভিতরে কি দেখতে পাচ্ছি, এইগুলো আছে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন ফাইবার কিন্তু আমরা বলে থাকি। সেই ক্রোমাটিন ফাইবার সেল ডিভিশন টাইমে গিয়ে কি হয়, এগুলো আস্তে আস্তে এই যে ক্রোমাটিন ফাইবার গুলো দেখতে পাচ্ছি, এই ক্রোমাটিন ফাইবার গুলো কি হয়, কনডেন্স হয়, কনডেনসেশন প্রসেস হয়। সেইগুলো কনডেন্স হয়ে গিয়ে কিসে কনভার্ট হচ্ছে না, ক্রোমাটিন গুলো ক্রোমাটিডে কিন্তু কনভার্ট হচ্ছে। ঠিক সেই এটার নাম কি তাহলে, ক্রোমাটিড। এইবার এই ক্রোমাটিড গুলো আরো জুড়ে গিয়ে কিসে কনভার্ট হচ্ছে, ক্রোমোজোমে কিন্তু রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, তাহলে সিকোয়েন্সটা কেমন দেখতে পাচ্ছি, যে ক্রোমাটিন ফাইবার কনডেন্স হয়ে গিয়ে ক্রোমাটিডের কিন্তু রূপান্তরিত হচ্ছে, দেন ক্রোমাটিড কিসে কনভার্ট হচ্ছে, ক্রোমোজোমে কিন্তু রূপান্তরিত হচ্ছে। আর এর মাঝখানে কি দেখতে পাই, এই ক্রোমাটিন যে ফাইবার, এই ক্রোমাটিন ফাইবারের যদি আমরা সিঙ্গেল ইউনিট আমরা যদি দেখি, সিঙ্গেল ইউনিট যদি আমরা দেখি, তাহলে সেই সিঙ্গেল ইউনিটকে আমরা কি বলছি, নিউক্লিওজোম কিন্তু আমরা বলছি, নিউক্লিওজোম কিন্তু আমরা বলছি। নিউক্লিওজোমটা ঠিক কেমন দেখতে হয় না, নিউক্লিওজোমের সিঙ্গেল ইউনিট হিসেবে কিন্তু এইরকম দেখতে পায়। এইরকম অসংখ্য নিউক্লিওজোম এইরকম ভাবে স্ট্রিং অফ বিট বলা, অর্থাৎ পুঁথির মালার মতন এরকম ভাবে জুড়ে জুড়েই কিন্তু এগুলো কিসে কনভার্ট হয়, এই যে এইগুলো কিন্তু কনভার্ট হয় কিন্তু হচ্ছে এরকম ক্রোমাটিডে কিন্তু কনভার্ট কিন্তু হয়। ঠিক এইরকম ক্রোমাটিড আবার যখন দুটো ক্রোমাটিড জুড়ে যায় তখন কি হয়, সম্পূর্ণ ক্রোমোজোমে কিন্তু কনভার্ট কিন্তু হয়। তাহলে এই যে যে ক্রোমাটিন যে ফাইবার, ক্রোমাটিন ফাইবারের যে সিঙ্গেল ইউনিট, সেই নিউক্লিওজোমের ভিতরে কি দেখতে পাচ্ছি, এই নিউক্লিওজোমের ভিতরে কিন্তু আমরা দুটো উপাদান দেখতে পাই, একটা হচ্ছে ডিএনএ দেখতে পাই, আর একটা কি দেখতে পাই, হিস্টোন প্রোটিন কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এই হিস্টোন প্রোটিন কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এই হিস্টোন প্রোটিন ছাড়াও আরো এখানে কিন্তু নন হিস্টোন প্রোটিনও কিন্তু আমরা দেখতে পাই। এবার দেখো এই হিস্টোন প্রোটিনের ভিতরেই দেখো ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড দেখতে পাই, যার নাম হচ্ছে লাইসিনস, আর্জিনিন অ্যান্ড হিস্টিডিন। তাহলে হিস্টোন প্রোটিন দেখো, আমরা জানি যে হিস্টোন প্রোটিন, প্রোটিন আমাদের জানি যে প্রোটিনের সিঙ্গেল ইউনিট হিসেবে কি না, আমরা জানি প্রোটিন কিন্তু জুড়ে জুড়ে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে কিন্তু কি তৈরি হয়, প্রোটিনে কিন্তু কনভার্ট হয়। তাহলে এই যে হিস্টোন প্রোটিনের ভিতরে কি কি অ্যামাইনো অ্যাসিড দেখতে পাবো না, ফার্স্ট যে অ্যামাইনো অ্যাসিডটা দেখতে পাবো তার নাম হচ্ছে লাইসিনস, দেন আর্জেনিন, অ্যান্ড আরেকটা অ্যামাইনো অ্যাসিড দেখতে পাই যার নাম হচ্ছে হিস্টিডিন। ঠিক আছে, এই তিন ধরনের অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমরা এই হিস্টোন প্রোটিনের ভিতরে কিন্তু আমরা দেখতে পাই। আর এই হিস্টোন কিন্তু ডিএনএর সাথে জুড়েই কিন্তু কি তৈরি করে, নিউক্লিওজোম তৈরি করে। সেই নিউক্লিওজোম কনডেন্স হয়ে গিয়ে ক্রোমাটিডে কনভার্ট হয়, দেন সেই ক্রোমাটিড কনডেন্স হয়ে গিয়ে কিসে কনভার্ট হচ্ছে, ক্রোমোজোমে কিন্তু রূপান্তরিত হয়। আর এই সম্পূর্ণ ক্রোমোজোম আমরা সেল ডিভিশনের কোন দশায় আমরা দেখতে পাবো না, এই সম্পূর্ণ ক্রোমোজোম কিন্তু আমরা মেটাফেজ দশায়, প্রোফেজের পরে আমরা জানি যে মেটাফেজ দশা আছে, সেই মেটাফেজ দশায় কিন্তু আমাদের সেল ডিভিশনের মাইক্রোস্কোপে কিন্তু আমরা সম্পূর্ণ ক্রোমোজোমটা কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। তাহলে ক্লিয়ার হলো সবগুলো কনসেপ্ট গুলো অঙ্কন? হ্যাঁ, তাহলে কয়েকটা কোশ্চেন তোমাকে ধরি। তাহলে কি দেখতে পাচ্ছি না, ক্রোমাটিনের সিঙ্গেল ইউনিটকে কি বলা হচ্ছে, ক্রোমাটিনের সিঙ্গেল ইউনিটকে কি বলা হচ্ছে বলো, সিঙ্গেল ইউনিট নিউক্লিওজোম। নিউক্লিওজোমের ভিতরে কোন কোন উপাদান আমরা দেখতে পাই, ডিএনএ এন্ড হিস্টোন। আচ্ছা, হিস্টোন প্রোটিন কি নিয়ে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, লাইসিন, আর্জিনিন অ্যান্ড হিস্টিডিন, এই তিনটে অ্যামাইনো অ্যাসিড নিয়ে জুড়ে জুড়ে কি তৈরি করে, হিস্টোন প্রোটিন তৈরি করে। আর এই ডিএনএ এবং হিস্টোন প্রোটিন মিলে কি তৈরি করছে, নিউক্লিওজোম মডেল কিন্তু তৈরি করছে। আর এই নিউক্লিওজোম মডেল, এরকম নিউক্লিওজোম অনেকগুলো জুড়ে গিয়ে কি তৈরি হয়, ক্রোমাটিডে কিন্তু কনভার্ট হয়। আর দেন সেই ক্রোমাটিড, হোমোলোগাস ক্রোমাটিড যখন জুড়ে যায় তখন সেটি কিসে কনভার্ট হচ্ছে, ক্রোমোজোমে কিন্তু রূপান্তরিত হচ্ছে। আর এরকম ক্রোমোজোম আমরা সেল ডিভিশনের অর্থাৎ কোষ বিভাজনের কোন দশায় আমরা সম্পূর্ণ ক্রোমোজোমকে আমরা মাইক্রোস্কোপে আমরা দেখতে পাই, মেটাফেজ দশাটা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো। এইবারে দেখো এই যে যেগুলো বললাম এইগুলো আমরা পিক্টোরিয়ালে আমরা এখানে দেখবো। দেখো পুরো সেম ঘটনাগুলো আমরা এখানে কিন্তু দেখবো। ঠিক আছে, দেখো পিক্টোরিয়ালে আরো ভালো করে আমরা কনসেপ্ট ক্লিয়ার কিন্তু করবো। দেখো এই যে নিউক্লিয়াসের আমরা জানি বাইরেরটাকে বলা হয় আউটার নিউক্লিয়ার মেমব্রেন, ভিতরের নিউক্লিয়াসের মেমব্রেনটাকে বলা হয় ইনার নিউক্লিয়ার মেমব্রেন, এবং এই যে আউটার এবং ইনার নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে যে স্পেস থাকে তাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস। এবং নিউক্লিয়াসের যে
যে পোর আমরা দেখতে পাই যাকে বলা হয় নিউক্লিয় পোর, আর এই নিউক্লিয় পোর দিয়ে কি বার হয় আমরা জানি যে ডিএনএ কিন্তু বার কিন্তু হবে, এবং সরি ডিএনএ বলছি কেন, হ্যাঁ প্রসেস কিন্তু হচ্ছে আমরা কি দেখতে পাই, প্রসেস কিন্তু এমআরএনএ কিন্তু বার হয়, হ্যাঁ যখন ট্রান্সলেশন টাইমে যখন সময় আসে। মানে কিরকম দেখতে পাই দেখো, এই যে যে নিউক্লিয়াস, হ্যাঁ এই তো নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন যে জালিকা আছে, তাহলে এই যে যে প্রসেস আমরা এতক্ষণ বললাম সব কিন্তু কিন্তু নিউক্লিয়াসের ভিতরে কিন্তু হবে। এবার দেখো এই যে নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ আমরা দেখতে পাই, সেই ডিএনএ এর কি ঘটনা ঘটে দেখো, এই নিউক্লিয়াসের এই ডিএনএ কিন্তু এখানে কি হয়, নিউক্লিয়াসের ভিতরে কিন্তু রেপ্লিকেশন প্রসেস কিন্তু চালায়। হ্যাঁ আমাদের দেখবা আহ আহ, কত নম্বর ইউনিট ফিস, 7th নম্বর ইউনিটে গিয়ে আমরা রেপ্লিকেশন আমরা পড়বো, ঠিক আছে। তাহলে কি দেখতে পাই যে নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ আমরা দেখতে পাই, সেই নিউক্লিয়াসের সেই ডিএনএ কি হয়, সংখ্যায় বৃদ্ধি করার জন্য রেপ্লিকেশন প্রসেস চালায়, আর সেই রেপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু নিউক্লিয়াসের ভিতরে কিন্তু হয়। এইবারে দেখো রেপ্লিকেশন হওয়ার পর আর একটা প্রসেস ঘটে, সেই প্রসেসটার নাম কি না ট্রান্সক্রিপশন প্রসেস। সেই ট্রান্সক্রিপশন প্রসেসটাও কোথায় দেখতে পাই না, সেই ট্রান্সক্রিপশন প্রসেসটাও কিন্তু নিউক্লিয়াসের ভিতরে দেখতে পাই। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন দেয় যে নিউক্লিয়াসের ভিতরে সেন্ট্রাল ডগমার কোন কোন প্রসেস ঘটে, তাহলে অ্যান্সার হবে কি, ফার্স্ট হচ্ছে রেপ্লিকেশন, দেন হচ্ছে ট্রান্সক্রিপশন। এবার দেখো ট্রান্সক্রিপশন প্রসেসে আমরা কি দেখতে পাই না, ট্রান্সক্রিপশন প্রসেসে আমরা দেখতে পাই যে ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কিসে কনভার্ট হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ তে কিন্তু কনভার্ট কিন্তু হয়। এবার সেই এমআরএনএ আমরা জানি যে এমআরএনএ কিন্তু আনস্টেবল। এমআরএনএ কেন আনস্টেবল আমরা দেখবো এর নেক্সট চ্যাপ্টারে আমরা দেখতে পাবো যে এমআরএনএ এর ভিতরে কিন্তু কোনো মিথাইল গ্রুপ কিন্তু আমরা দেখতে পাই না, সেই কারণে ডিএনএ কিন্তু আনস্টেবল, এবং সরি এমআরএনএ কিন্তু বা আরএনএ কিন্তু আনস্টেবল। এবং এই আরএনএ যদি এই নিউক্লিয় পোর দিয়ে যদি বার হয়, হ্যাঁ, এই আরএনএ ট্রান্সক্রিপশন প্রসেস হবার পর যদি এই নিউক্লিয় পোর দিয়ে বার হতে গেলে কিন্তু এই কিন্তু ভেঙে যাবে, কারণ এর ভিতরে সব আনস্টেবল কম্পাউন্ড কিন্তু আমরা দেখতে পাই। তো এই আনস্টেবল কম্পাউন্ডকে স্টেবল কম্পাউন্ডে কনভার্ট করার জন্য এই যে এমআরএনএ কে নিউক্লিয়াসের ভিতরে কি করতে হয়, প্রসেস করে নিতে হয়, প্রসেস করে নিতে হয়। এই প্রসেসের আবার 3টে স্টেপ আছে। ফার্স্ট স্টেপটার নাম হচ্ছে স্প্লাইসিং প্রসেস, স্প্লাইসিং প্রসেস। সেকেন্ড স্টেপটির নাম হচ্ছে ক্যাপিং প্রসেস, এবং থার্ড স্টেপটির নাম হচ্ছে দেখো পলি এ টেলিং প্রসেস, পলি এ টেলিং প্রসেস। সেইগুলো কিভাবে হয় না, এই এমআরএনএ এর ভিতরে অনেকগুলো, হ্যাঁ মানে আননেসেসারি পার্ট আমরা দেখতে পাই, সেই আননেসেসারি পার্ট গুলোকে রিমুভ করার জন্য যে স্টেপ তার নাম হচ্ছে স্প্লাইসিং। এই স্প্লাইসিং এর জন্য কি হয়, স্প্লাইসোজোম বলে এক ধরনের এনজাইম আছে, সে এসে কি করে দেয়, আননেসেসারি পার্ট গুলো, হ্যাঁ আননেসেসারি পার্ট গুলোকে কেটে কিন্তু রিমুভ কিন্তু করে দেয়। দেন তারপর কি হয়ে যায়, ক্যাপিং প্রসেস চলে। ক্যাপিং প্রসেসটা কোথায় ঘটে, এই যে 5 প্রাইম এন্ডে একটা এরকম ক্যাপ করিয়ে দেয়, 7 মিথাইল গুয়ানোসিন বলে এক ধরনের ক্যাপ আছে, সেই ক্যাপটা এই 5 প্রাইম এন্ডে করে দেয়, সেই স্টেপটার নাম হচ্ছে ক্যাপিং। এবং 3 প্রাইম এন্ডকে ব্লক করার জন্য এখানে কিন্তু অনেকগুলো অনেকগুলো অ্যাডেনিন এইভাবে জুড়ে যায়। এই প্রসেসকে বলা হয় পলি অ্যাডিনাইলেশন প্রসেস, এবং পলি অ্যাডিনাইলেশন প্রসেসে কি হয়, অনেকগুলো অ্যাডেনিন কিন্তু এখানে জুড়ে যায়, যার পর কি হয়ে যায়, এই যে এমআরএনএটা কিন্তু স্টেবল কম্পাউন্ডে কনভার্ট হয়। তারপরে এই এমআরএনএটা কি হয়, এই নিউক্লিয় পোর দিয়ে কিন্তু বাইরে বার হয় কোষের সাইটোপ্লাজমে ফর ট্রান্সলেশনের জন্য। তাহলে ট্রান্সলেশন হবার আগ পর্যন্ত এইসব যে স্টেপগুলো সবগুলো কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না, নিউক্লিয়াসের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে বলো নিউক্লিয়াসের ভিতরে কোন কোন স্টেপ ঘটে তাহলে, DNA replication আর ট্রান্সক্রিপশন। আচ্ছা রেপ্লিকেশন হয়ে যাওয়ার পর ট্রান্সলেশন হলো, তারপর ট্রান্সলেটেড এমআরএনএটা কেন নিউক্লিয় পোর দিয়ে বার হয় না, বলো নিউক্লিয় পোর দিয়ে কেন বার হয় না, কারণ এই এমআরএনএটা কি আনস্টেবল। এবারে একে স্টেবল করার জন্য কি করতে হয়, কোন স্টেপ করতে হয়, প্রসেসিং কিন্তু করতে হয়। প্রসেসিং এর কটা স্টেপ, হ্যাঁ পলিএ টেলিং, ঠিক আছে। এবারে স্প্লাইসিং এ কি করা হয়, ডিএনএর ভিতরে যেগুলো সরি এমআরএনএর ভিতরে যে আননেসেসারি যে পার্ট গুলো আছে সেইগুলোকে কেটে বাদ দেওয়া হয়, রিমুভ করা হয়। ক্যাপিং এ কি করা হয়, 5 প্রাইম এন্ডে একটা ক্যাপ অ্যাড করা হয়। আর পলিএ টেলিং প্রসেসে কি হয়, 3 প্রাইম এন্ডে অনেকগুলো অ্যাডেনিন এরকম ভাবে অ্যাড হয়ে যায়, তারপরে এই এমআরএনএটা স্টেবল হয়ে যায়। দেন তারপর সেগুলো কি হয়, নিউক্লিয় পোর দিয়ে কিন্তু সাইটোপ্লাজমে বেরিয়ে যায়, ফর কিসের জন্য, ট্রান্সলেশনের জন্য, ঠিক আছে। আর আমরা জানি যে ট্রান্সলেশন প্রসেসে গিয়ে কি হয়ে যায়, এই এমআরএনএ কিন্তু প্রোটিনে কিন্তু কনভার্ট কিন্তু হয়। তাহলে এইসব সব প্রসেসই কিন্তু নিউক্লিয়াসের ভিতরে কিন্তু হচ্ছে, ঠিক আছে।
ক্লিয়ার হলো? এবার দেখো পিক্টোরিয়ালে আমরা যদি দেখি তাহলে কিভাবে হচ্ছে। দেখো এই ক্রোমাটিনকে যদি আমরা বাইরে বার করে দেখি তাহলে ক্রোমাটিন প্রোটিন দেখো এই যে সলিনয়েড ক্রোমাটিন ফাইবার বলা হয়, মানে কি এটা অনেকটা সলিনয়েড মডেলের মতন কিন্তু আমরা দেখতে পাই। এরপরই আমরা দেখতে পাবো যে সলিনয়েড মডেলটা কি। এবার দেখো এর আছে সবচেয়ে সিঙ্গেল ইউনিট কি, মানে মনে করো এই যে ক্রোমাটিন ফাইবারকে আরো যদি আমরা বড় করি, মানে স্প্রিং, মনে করো একটা কোনো একটা স্প্রিংকে যদি আমরা বড় করি তাহলে কি হবে, সেই স্প্রিং গুলো পাতলা হতে শুরু করবে। মনে করো এই ক্রোমাটিন ফাইবারটা এখন আমরা টেনে বাড়াচ্ছি, তাহলে এর ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, সিঙ্গেল ইউনিট হিসেবে দেখো নিউক্লিওজোম আমরা দেখতে পাচ্ছি। সেই নিউক্লিওজোমটা কিন্তু এই যে এখানে দেখো দেওয়া আছে। এই নিউক্লিওজোমের ভিতরে কি দেখতে পাই আমরা, নিউক্লিওজোমের ভিতরে অলরেডি আমরা বলে ফেলেছি যে হিস্টোন প্রোটিন আমরা দেখতে পাই আর ডিএনএ কিন্তু আমরা দেখতে পাই, যে ডিএনএটাকে আমরা লিঙ্কার ডিএনএ কিন্তু বলা হয়। এই লিঙ্কার ডিএনএ কি করা হয়, একটা নিউক্লিওজোমের সাথে আর একটা নিউক্লিওজোমের সাথে লিঙ্ক করে কিন্তু কি হয়, একে অপরের সাথে কিন্তু কনডেন্স করে কিন্তু এই যে সলিনয়েড মডেল কিন্তু তৈরি করে। তারপর এই সলিনয়েড পার্টটা কিন্তু আরো কনডেন্স হয়ে গিয়ে কি হয়ে যায়, ক্রোমাটিনে কিন্তু কনভার্ট হয়। তারপর এই ক্রোমাটিন গুলো আস্তে আস্তে কি হয়ে যায়, এরকম কনডেন্স হয়ে গিয়ে কিন্তু কি হয়, ক্রোমাটিন দেন ক্রোমোজোমে কিন্তু কনভার্ট কিন্তু হয়। তাহলে এই যে এইরকম প্রসেস গুলো কিন্তু হয়। এবার দেখো একটা সম্পূর্ণ ক্রোমোজোমের কি পার্ট আমরা দেখতে পাই, সম্পূর্ণ ক্রোমোজোমের কিন্তু আমরা চারটে কিন্তু আর্ম কিন্তু আমরা দেখতে পাই, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর কিন্তু আর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এদের সেন্ট্রাল পয়েন্টে কি দেখতে পাই, সেন্ট্রোমিয়ার আমরা দেখতে পাই, এবং এদের দুটো প্রান্ত অঞ্চলটাকে কিন্তু বলা হয় টেলোমিয়ার কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এই যে ক্রোমাটিডের একটা বাহুতে কিন্তু দুটো কিন্তু টেলোমিয়ার রিজনস আমরা দেখতে পাই। আর এই টেলোমিয়ার কি দেখতে পাই, টেলোমারেজ নামক এক ধরনের এনজাইমস কিন্তু থাকে, টেলোমারেজ। এই টেলোমারেজ এনজাইমস কি করে রাখে, দেখো টেলোমিয়ার এর কাজ কি, টেলোমিয়ারের কাজ হচ্ছে ক্রোমোজোমের যে শেপ আছে বা সাইজটা আছে সেটাকে কিন্তু ব্যালেন্স কিন্তু করতে সাহায্য করে থাকে। এবং এই টেলোমিয়ারে এক ধরনের এনজাইম থাকে, তার নাম হচ্ছে টেলোমারেজ। এই টেলোমারেজ এনজাইমস কি করে, এই ডিএনএ শেপটাকেও কিন্তু ব্যালেন্স করে থাকে। এবং এই টেলোমারেজ এনজাইম যদি কমতে শুরু করে ঠিক তখন আমাদের যে অবস্থাটা হয় সেটার নাম হচ্ছে এজিং কন্ডিশনস। অর্থাৎ আমরা যখন বয়স বেড়ে যায় তখন কি হয়ে যায়, এই টেলোমারেজ এনজাইমস কিন্তু কাজ করা কমতে শুরু করে দেয়। আর ঠিক তখন আমরা কি হয়ে যায়, বয়স্ক হতে শুরু করি বা এজিং কন্ডিশনস কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। এবার দেখো এই ক্রোমোজোমের দেখো একটা বাহু, মনে করে একটা পার্টকে যদি আমরা কেটে দেখি তাহলে একটা কি হয়, ছোট বাহু দেখতে পাই আর একটা কি দেখতে পাই, বড় বাহু দেখতে পাই। ছোট বাহুটাকে বলা হয় পি আর্ম বলা হয়, আর বড় বাহুটাকে কি বলা হয়, কিউ আর্ম কিন্তু বলা হয়। হ্যাঁ, এইগুলো আমরা পরে গিয়ে আমরা যখন জেনেটিক্স পড়বো তখন আরো ডিটেলস আমরা জানবো। শুধু মাথায় রাখবা যে ক্রোমোজোমের ছোট বাহুটাকে কি বলা হয়, পি আর্ম বলা হয়, পি আর্ম কিন্তু বলা হয়, অর্থাৎ পি টাইপ, পি ফর হচ্ছে পি টাইপ, আর কিউ ফর হচ্ছে কিউনি। হ্যাঁ, সেই কিউনির কিউ ওয়ার্ডটাকে নিয়ে কিন্তু হচ্ছে কিউ আর্ম কিন্তু বলা হয়। এবার দেখো এই ক্রোমোজোমের ভিতরে কি দেখতে পাই, এরকম অসংখ্য নিউক্লিওজোম কিন্তু আমরা দেখতে পাই। নিউক্লিওজোমের ভিতরে হিস্টোন প্রোটিনটা কেমন অবস্থায় থাকে না, অক্টামেরিক ফর্মে কিন্তু থাকে। এরপরই আমরা সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এইবার দেখো এই যে যে মোটামুটি ক্রোমাটিন ক্রোমাটিন যে আমরা দেখতে পাই, সেই ক্রোমাটিনের ভিতরে কিন্তু আমরা দুটো এরিয়া আমরা দেখতে পাই, একটা হচ্ছে ডার্ক এরিয়া আর একটা হচ্ছে লাইট এরিয়া। তো সেই ডার্ক এরিয়াটাকে কি বলা হয়, আমরা হেটেরোক্রোমাটিন বলা হয়, আর লাইট এরিয়াটাকে কিন্তু ইউক্রোমাটিন বলা হয়। এই যে ডার্ক কেন দেখতে লাগে, দেখো এখন এই ক্রোমাটিনের ভিতরে যদি আমরা বিভিন্ন ধরনের ডাই বা কালার যদি ইউজ আমরা করি, হ্যাঁ, মনে করো এখানকার এই যে ক্রোমোজোমের ভিতরে এক ধরনের ডাই আমরা ইউজ করে দিয়েছি, তো দেওয়ার পরে দেখা আছে এই ক্রোমোজোমের ভিতরে যে কালার যখন নিচ্ছে, কালার নেওয়ার ফলে দেখতে পাচ্ছি যে একটা ডার্ক কালার দেখতে পাচ্ছি আর একটা কি দেখতে পাচ্ছি, লাইট কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ডার্ক রিজনটার নাম দিয়েছে কি, হেটেরোক্রোমাটিন, আর লাইট রিজনটার নাম দিয়েছে কি, ইউক্রোমাটিন। হেটেরোক্রোমাটিনে কি দেখতে পাই, ডিএনএ কিন্তু অনেক কনডেন্স অর্থাৎ ঘন হয়ে থাকে, আর ইউক্রোমাটিনে দেখো অনেকটা স্পেস কিন্তু আছে, কারণ এখানকার ডিএনএ কি হয়, এখানকার ডিএনএ কিন্তু অ্যাক্টিভ ডিএনএ কিন্তু আমরা দেখতে পাই। তাহলে হেটেরোক্রোমাটিনের ডিএনএ কি দেখতে পাই, বেশিরভাগ ডিএনএ কিন্তু ইনঅ্যাক্টিভ কিন্তু থাকে, আর ইউক্রোমাটিনের ডিএনএ কিন্তু কি থাকে, বেশিরভাগ সবাই কিন্তু অ্যাক্টিভ ডিএনএ থাকে। এবার দেখো হেটেরোক্রোমাটিন ডিএনএ কে অ্যাক্টিভ করার জন্য অর্থাৎ ইনঅ্যাক্টিভ ডিএনএটাকে অ্যাক্টিভ করার জন্য যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করি তার নাম হচ্ছে মিথাইলেশন প্রসেস। আর এই মিথাইলেশন মানে কি, এই ডিএনএ এর গায়ে কি কোন গ্রুপ অ্যাড হয়, আমরা জানি যে মিথাইল গ্রুপ যদি অ্যাড হয় সেই প্রক্রিয়ার নাম কি, মিথাইলেশন প্রসেস। আর এই মিথাইলেশন করার পর এই ইনঅ্যাক্টিভ ডিএনএটা কিসে কনভার্ট হয়, অ্যাক্টিভ ডিএনএ তে কিন্তু কনভার্ট হয়। এবং ইউক্রোমাটিন অঞ্চলে কি হয়, ইউক্রোমাটিন অঞ্চলটাকে অ্যাক্টিভ করার জন্য ডিএনএ কে অ্যাসিটাইলেশন করায়, কারণ এখানে কোন গ্রুপ অ্যাড হয়, অ্যাসিটাইল গ্রুপ কিন্তু অ্যাড হয়। সেখানে দেখো এই যে ছোট হাতের এ বড় হাতের এ দিয়ে মেনশন করা আছে, আর এখানে দেখো এম দ্বারা মেনশন করা আছে।
এবার মাথায় রাখবা ইউক্রোমাটিন ডিএনএ গুলো এখানকার ডিএনএ কিন্তু রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়া কিন্তু চালায়, এবং হেটেরোক্রোমাটিনের ডিএনএ কিন্তু অতটা পরিমাণে কিন্তু করতে পারে না। এবার দেখো এই যে ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন ক্রোমোজোমের কোন দিকে আমরা দেখতে পাবো। দেখো এই যে যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার হয়, তাহলে এই সেন্ট্রোমিয়ারে দেখো দুটো প্রান্তটাকে আমরা কি বলছি, টেলোমিয়ার রিজনস কিন্তু আমরা বলে থাকি। তাহলে এই টেলোমিয়ার রিজিয়নে কিন্তু আমরা কোন ক্রোমাটিন আমরা দেখতে পাবো, হেটেরোক্রোমাটিন আমরা দেখতে পাবো। এছাড়াও দেখো এই সেন্টোমেরিক রিজিয়নেও কিন্তু আমরা কি দেখতে পাই, সেন্টোমেরিক রিজিয়নেও কিন্তু আমরা কিন্তু হেটেরোক্রোমাটিন আমরা দেখতে পাই। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে হেটেরোক্রোমাটিন কোথায় আমরা দেখতে পাই, তাহলে হেটেরোক্রোমাটিন আমরা ক্রোমোজোমের টেলোমিয়ার রিজিয়নে আমরা দেখতে পাই, আর সেন্টোমেরিক রিজিয়নে কিন্তু আমরা দেখতে পাই। আর এদের মাঝখানে যে গ্যাপ 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 গুলো পার্ট আমরা দেখতে পাই, সেখানে কিন্তু আমরা কোন ক্রোমাটিন আমরা দেখতে পাই, সেখানে কিন্তু ইউক্রোমাটিন কিন্তু আমরা দেখতে পাই। তাহলে ক্লিয়ার হলো সবগুলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা বলো তাহলে কোশ্চেন ধরি, বলো ক্রোমোজোমের কোন কোন রিজিয়নে আমরা ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন আমরা দেখতে পাবো? ক্রোমাটিন ওই আচ্ছা 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 আচ্ছা, ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিনের পার্থক্য তুমি কিভাবে বলবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি দেখতে পাই, হেটেরোক্রোমাটিনকে অ্যাক্টিভ করার জন্য কোন প্রসেস আমরা অ্যাপ্লাই করে থাকি? এই যে ডিএনএটাকে আমরা কি কি করি, মিথাইলেশন করে থাকি। মিথাইলেশন মানে কি, এখানে কোন গ্রুপে অ্যাড করে থাকি আমরা? আচ্ছা, যে ইউক্রোমাটিনকে আমরা অ্যাক্টিভ করার জন্য কোন প্রসেস অ্যাপ্লাই করে থাকি আমরা? অ্যাসিটাইলেশন প্রসেস, এই যে এখানে লিখে দেওয়া আছে। আর এই অ্যাসিটাইলেশন প্রসেসে কি হয়, এখানে অ্যাসিটাইল গ্রুপ কিন্তু অ্যাড হয়, ঠিক আছে। তারপরে বলো ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন কোন ক্রোমাটিনে আমরা বেশি দেখতে পাই? ইউক্রোমাটিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার দেখো হেটেরোক্রোমাটিনকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে দেখো ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন, আর একটা হচ্ছে কি কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন। ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন গুলো আমাদের এই সেন্টোমেরিক রিজিয়নে কিন্তু আমরা দেখতে পাই। আর এই ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন গুলোই এদেরকে কিন্তু আমরা এই মিথাইলেশন করেই কিন্তু এই ডিএনএ কে আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন প্রসেস কিন্তু চালাবো। আর টেলোমেরিক রিজনে যে হেটেরোক্রোমাটিন আমরা দেখতে পাচ্ছি, তাকে কিন্তু বলা হয় কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন। এই ডিএনএ কিন্তু কি হয়, এই ডিএনএ কিন্তু রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এই ডিএনএ কি করে রাখে, এই যে ক্রোমোজোমকে কিন্তু প্রোটেকশন কিন্তু দেয়। তাহলে বোঝা গেল ফ্যাকাল্টেটিভ এবং কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিনের কি পার্থক্য। হ্যাঁ দেখো হেটেরোক্রোমাটিনকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ আর একটা হচ্ছে আমরা কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ মানে কি, মাথার ব্যাপার কনস্ট্রাকশন, ঘর বাড়ি যেমন কনস্ট্রাকশন মানে নির্মাণ করে থাকি, ঠিক সেই রকমই দেখো এই কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিনে কি করছে, দেখো এই ক্রোমাটিডের টেলোমিয়ার রিজিয়নে কিন্তু অবস্থান করছে, এই যে লাল লাল পার্টগুলো, ঠিক আছে। এই টেলোমেরিয়াক রিজিয়নে যদি এরা অবস্থান করে থাকে, কি করে থাকে, এই ক্রোমোজোমের যে প্রপার শেপ, মানে এই যে ক্রোমোজোম আর্ম গুলো যে প্রপার শেপ, সেই প্রপার শেপ গুলোকে ব্যালেন্স করে রাখে কে, কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন। আর ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন কোথায় দেখতে পাচ্ছি, সেন্টোমেরিক রিজিয়নে যে আমরা ক্রোমাটিন গুলো আমরা দেখতে পাই তাকে বলে ফ্যাকাল্টেটিভ। আর এই ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিনকেই আমরা কিন্তু এই মিথাইলেশন প্রসেস করার পর সেই ডিএনএ কে কিন্তু রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন কিন্তু আমরা করে থাকি। তাহলে বোঝা গেল ফ্যাকাল্টেটিভ এবং কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিনের পার্থক্য। হ্যাঁ, এইবারে দেখো তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে বহুবার এসেছে। হ্যাঁ, ইউক্রোমাটিন অ্যান্ড হেটেরোক্রোমাটিনের পার্থক্য, ঠিক আছে। তাহলে এগুলো আমরা ছোটবেলায় পড়েছি, এখানেও কিন্তু অলরেডি আমরা কিন্তু ডিটেলস আলোচনা করলাম। দেখো এখানে দেওয়া আছে যে ইউক্রোমাটিন কিন্তু ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ আর হেটেরোক্রোমাটিন কিন্তু ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ। এইবার দেখো একে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ করতে গেলে কি করতে হয়, এই ডিএনএ কে মিথাইলেশন কিন্তু করতে হয়। মিথাইলেশন যদি করা যায় তাহলে সে কিন্তু ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ কিন্তু হবে ইনঅ্যাক্টিভ থেকে। এবং এই হেটেরোক্রোমাটিনের কোন ডিএনএটা আছে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ হবে, না আমরা জানি যে ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ ডিএনএটাই কিন্তু একমাত্র ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ হবে। তার জন্য এই ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিনকে কি করতে হবে, মিথাইলেশন অর্থাৎ মিথাইল গ্রুপ কিন্তু অ্যাড করতে হবে। তারপর কি দেখতে পাচ্ছি, ইউক্রোমাটিন রিজিয়নটা হচ্ছে ডিএনএ কিন্তু লুজলি প্যাকেট থাকে, আর এখানে হাইলি কিন্তু প্যাকেট কিন্তু থাকে। এইবার দেখো ইউক্রোমাটিন অ্যাক্টিভলি প্রেজেন্ট ইন প্রোকারিওটিক্স এন্ড ইউক্যারিওটিক জিনোম। ইউক্রোমাটিন কাদের কাদের আমরা দেখতে পাচ্ছি, প্রোকারিওটিক এন্ড ইউক্যারিওটিকদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট হেটেরোক্রোমাটিন কাদের দেখতে পাই, অনলি কিন্তু ইউক্যারিওটিকদের কিন্তু আমরা দেখতে পাই।
ইউক্রোমাটিন জেনেটিক্যালি অ্যাক্টিভ, এ কিন্তু জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ, প্রেজেন্ট অ্যাট দ্য ইনসাইড অফ দ্য নিউক্লিয়াস, আর প্রেজেন্ট অ্যাট দ্য নিউক্লিয়াস পেরিফেরি। নিউক্লিয়াসের যে পেরিফেরি রিজন, পেরিফেরি মানে হচ্ছে কি নিউক্লিয়াসের বাহ্যিক যে অঞ্চলটা আমরা দেখতে পাই, অর্থাৎ ইনার নিউক্লিয়াস সাইডে, সেই অঞ্চলে কিন্তু আমরা কি দেখতে পাই, হেটারোক্রোমাটিন আমরা দেখতে পাই। আচ্ছা, এ কিন্তু স্লাইটলি লাইটার, এ কিন্তু স্টেইন ডার্কার, আর্লি রেপ্লিকেটিভ, লেট রেপ্লিকেটিভ, হ্যাঁ, আর এটা হচ্ছে আর নট স্টিকি আর ইউজুয়ালি স্টিকি। তাহলে এইসব পার্থক্য কিন্তু এখানে দেওয়া আছে, এইগুলো একটু ভালো করে পড়বা, এটা 2 মার্কসে কিন্তু কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। এইবার আসা যাক আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, নিউক্লিওজোম মডেল। তো নিউক্লিওজোম মডেল পড়ার আগে আমরা ফার্স্ট জেনে নেব হোয়াট ইজ হিস্টোন। দেখো, পরীক্ষায় কিন্তু হোয়াট ইজ হিস্টোন অ্যান্ড এর টাইপস, কি কি ধরনের টাইপ আমরা দেখতে পাই, সেই টাইপগুলো নিয়ে কিন্তু কোশ্চেন দেবে। দেখো, এই হিস্টোন ইজ এ বেসিক প্রোটিন দ্যাট বাইন্ড ডিএনএ ইন ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের ডিএনএ এর ভিতরে কি দেখতে পাই, হিস্টোন প্রোটিন কিন্তু থাকে। প্রোক্যারিওটিক সেলে কিন্তু আমরা হিস্টোন প্রোটিন কিন্তু আমরা দেখতে পাই না। এবার দেখো এর কাজ কি, হেল্পিং টু প্যাকেজিং ইনটু এ কম্প্যাক্ট স্ট্রাকচার কল্ড ক্রোমাটিন। এই যে ক্রোমাটিন যে ফাইবার, সেই ক্রোমাটিন ফাইবার তৈরি করার জন্য কিন্তু এই হিস্টোন প্রোটিন কিন্তু সাহায্য করে থাকে, এন্ড ফর্ম এ ক্রোমোজোম, এবং যেটা একটা টাইমে গিয়ে কিসে কনভার্ট হয়, ক্রোমোজোমে কিন্তু কনভার্ট কিন্তু হয়। দে প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট, প্রোটেকশন ডিএনএ ফ্রম ড্যামেজ অ্যান্ড প্লে ক্রিটিক্যাল রোল ইন রেগুলেটিং জিন এক্সপ্রেশন। এই যে হিস্টোন প্রোটিনের তাহলে কি কাজ দেখতে পাচ্ছি, ডিএনএ এর সাপোর্ট হিসেবে কাজ করছে, সাপোর্ট সিস্টেম, এবং ডিএনএ কে প্রোটেকশন করছে, এবং ডিএনএ যে ড্যামেজ, যাতে ড্যামেজ নয় সেই ড্যামেজ থেকেও কিন্তু প্রোটেকশন করছে। এছাড়াও দেখো এই ডিএনএ যে জিন এক্সপ্রেশন অর্থাৎ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন করার জন্য কিন্তু হিস্টোন প্রোটিন কিন্তু সাহায্য করছে। এন্ড হিস্টোন প্রোটিনস আর পজিটিভলি চার্জ, এটা কিন্তু হচ্ছে পজিটিভলি চার্জ, কারণ এখানে কি দেখতে পাই, পজিটিভ অ্যামাইনো অ্যাসিড কিন্তু দেখতে পাই, যেগুলোর নাম আছে কি লাইসিন, আর্জিনিন অ্যান্ড হিস্টিডিন। এই তিনটে যে অ্যামাইনো অ্যাসিড এইগুলো কিন্তু হচ্ছে পজিটিভ, ঠিক আছে, অ্যালং দেম টু অ্যাসোসিয়েট উইথ দ্য নেগেটিভলি চার্জ। এবং এছাড়াও কিন্তু নেগেটিভলি চার্জ কিন্তু আমরা ডিএনএ এর ভিতরে দেখতে পাই। কারণ ডিএনএ কেন নেগেটিভ বলো তো দেখি অঙ্কন, ডিএনএ এর ভিতরে কোন স্যার ওটা ডিএনএ যে স্ট্রাকচারটা আছে, একদমই তাই, একদমই তাই। দেখো, ফসফেট গ্রুপের সংকেত কি আমরা জানি, ফসফরাসের সংকেত PO4-। তো এই ফসফরাসের যে নেগেটিভ চার্জ থাকে, তো আমাদের এই ডিএনএ যে ব্যাকবোন, ডিএনএ এর ব্যাকবোন আমরা কি বলে থাকি, নিউক্লিওটাইড, যে ATGC। তো সেই নিউক্লিওটাইড যখন হয়, সেই নিউক্লিওটাইড আমাদের জানি কি দেখতে পাই, রাইবোজ গ্রুপ আমরা দেখতে পাই, রাইবোজ শর্করা। দেন কি দেখতে পাই, ফসফরাস দেখতে পাই, ফসফেট গ্রুপ। তো সেই ফসফেট গ্রুপটা কোথা থেকে আসে, এই ফসফরাস থেকেই তো আসে। তো সেই ফসফরাসের চার্জ কি নেগেটিভ চার্জ। এই যে রাইবোজ গ্রুপে যে ফসফেট থাকছে, এই ফসফেট গুলো নেগেটিভ চার্জ হওয়ার কারণে ডিএনএ কি হয়, নেগেটিভলি চার্জ কিন্তু হয়ে থাকে। কিন্তু ডিএনএ এর ভিতরে যে প্রোটিন গুলো দেখতে পাচ্ছি, সেই প্রোটিন গুলো কি দেখতে পাচ্ছি, পজিটিভলি চার্জ প্রোটিন। যে প্রোটিনের ভিতরে কি কি অ্যামাইনো অ্যাসিড দেখতে পাচ্ছি, লাইসিন, আর্জিনিন অ্যান্ড হিস্টিডিন নামক কিন্তু অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে পজিটিভলি চার্জ, ঠিক আছে। and forming a nucleosome which appear like a beads on string, যেটা একটু আগে আমি টার্মসটা বলেছিলাম, যে পুঁথির মালার মতন কিন্তু দেখতে লাগে। হ্যাঁ, মানে কি, এই যে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটা তো অনেকটা দেখো, এই যে দেখো এই মালার গায়ের ভিতরে দেখো এই যে হিস্টোন প্রোটিন এরকম পুঁথির মতন হয়ে আছে, সেই কারণে একে আমরা কি বলছি, বিটস অন স্ট্রিং, মানে পুঁথির মালার মতন কিন্তু দেখতে লাগে। কোথায় দেখতে লাগে, আন্ডার মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপের ভিতরে। কোন মাইক্রোস্কোপ না, লাইট মাইক্রোস্কোপ। দেখো নিউক্লিয়াস পড়ার সময় অলরেডি আমরা কিন্তু লাইট মাইক্রোস্কোপ আমরা বলেছিলাম যে নিউক্লিয়াসের যে কটা পার্ট আমরা দেখবো সব কিন্তু লাইট মাইক্রোস্কোপে কিন্তু আমরা দেখবো, ঠিক আছে। এবার দেখো এর স্ট্রাকচার এন্ড ফাংশন যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো স্ট্রাকচার এন্ড ফাংশন যদি দেখতে পাই, প্রোটিন স্পোর্স, হিস্টোন অ্যাক্ট লাইক এ স্পোর্স দ্যাট ডিএনএ র্যাপ অ্যারাউন্ড অ্যান্ড ফর্মিং এ কমপ্লেক্স কল দ্য নিউক্লিওজোম। মানে কি, এই প্রোটিনটা কি হয়, এই ডিএনএ, এই যে দেখো ইয়েলো কালারের যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই ইয়েলো পার্টটার নাম হচ্ছে কি ডিএনএ, আর এই ডিএনএ কে আমরা কি বলে থাকি, লিঙ্কার ডিএনএ বলে থাকি। এই লিঙ্কার ডিএনএ দেখো এরকম ভাবে পেঁচিয়ে আছে, আর এই ডিএনএ কি দেখো সাপোর্ট সিস্টেম হিসেবে কে সাহায্য করছে, এই যে গ্রিন কালারের যে পার্টটা, এর নাম কি হিস্টোন প্রোটিন, ঠিক আছে। এবং যেটা কি গঠন করছে, নিউক্লিওজোম। নিউক্লিওজোম মিন্স হচ্ছে কি এইরকম এক ধরনের পার্ট, যার ভিতরে কি দেখতে পাই, এরকম হিস্টোন প্রোটিন এরকম ভাবে থাকে। আর এই হিস্টোন প্রোটিন কটা থাকে, অক্টামেরিক ফর্মে কিন্তু থাকে, অক্টামেরিক ফর্মে কিন্তু থাকে।
এবার দেখো এটা আমরা এক সাইড থেকে দেখছি বলে টেট্রামার কিন্তু দেখতে লাগছে, কিন্তু এটা কিন্তু আমরা যদি উভয় সাইড থেকে যদি দেখি তাহলে এর ঠিক সেম পার্ট অপর সাইডে থাকে, সেই কারণে এই পার্টটা কেমন দেখতে হয়, অক্টামেরিক ফর্ম কিন্তু আমরা দেখতে পাই। এবার দেখো এই নিউক্লিওজোম ফর্মেশনস কিভাবে হচ্ছে দেখো, দ্য কোর নিউক্লিওজোম কনসিস্ট অফ অ্যান অক্টামার। এই যে কোর নিউক্লিওজোম যেটা তৈরি হচ্ছে এর ভিতর কি দেখতে পাচ্ছি, অক্টামেরিক ফর্মে কিন্তু দেখতে পাচ্ছি, হুইচ ইজ মেড 8 হিস্টোন প্রোটিন, যেটার ভিতরে কি দেখতে পাচ্ছি, 8টা কিন্তু হিস্টোন প্রোটিন আমরা দেখতে পাচ্ছি। তার ভিতরে দেখো 2 কপিস অফ ইচ H2A, H2B, H3 and H4, এই যে যে চারটে, হ্যাঁ এই চারটেকে কি বলা আছে, কোর হিস্টোন কিন্তু বলা আছে। আর এই কোর হিস্টোন কি করছে দেখো, অক্টামেরিক ফর্মে কিন্তু থাকছে। কিভাবে হচ্ছে দেখো, আমরা যদি এটাকে এক্সপ্লানেশনস করি, দেখো এখন ফার্স্ট এখানে কি দেখতে পাচ্ছি, নিউক্লিওসোমের ভিতরে নিউক্লিওসোম মডেলে আমরা কি দেখতে পাচ্ছি না, এর ভিতরে হিস্টোন অ্যান্ড ডিএনএ এই দুটো জুড়েই কি তৈরি হচ্ছে, নিউক্লিওসোম মডেল কিন্তু তৈরি হচ্ছে। এবার দেখো এখানকার যে হিস্টোন দেখতে পাই, সেই হিস্টোনের ভিতরে কি কি প্রোটিন আমরা দেখতে পাচ্ছি দেখো, H1, H2A, H2B, H3 and H4, এই 5 ধরনের কিন্তু হিস্টোন প্রোটিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কি বললাম, H1 হিস্টোন প্রোটিন, H2A, H2B, H3 and H4। এইবার দেখো এই যে যে H2A থেকে H4, এই যে যে চারটি হিস্টোন প্রোটিন আছে, এই প্রোটিনগুলো কি তৈরি করে থাকে, কোর হিস্টোন প্রোটিনে কিন্তু সাহায্য করে থাকে, কোর হিস্টোন প্রোটিনে কিন্তু সাহায্য করে থাকে। এবার দেখো সেগুলো কিভাবে হয় দেখো, ফার্স্ট দেখো এই যে ফার্স্ট এইরকম দেখো H2A, এরা ফার্স্ট কি হয়, এরকম ভাবে দুজন জুড়ে গিয়ে কি হয়, ডাইমেরিক ফর্ম করে, ডাইমেরিক ফর্ম কিন্তু করে। এইরকম দেখো ডাইমেরিক ফর্ম দেখো আর একটা কারা তৈরি করছে দেখো, H2B and H2B। ঠিক আছে, তাহলে এরাও কিন্তু হচ্ছে ডাইমেরিক কিন্তু ফর্ম কিন্তু করছে। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট নিউক্লিওজোম যখন তৈরি হয় তখন কিভাবে তৈরি হচ্ছে দেখো, এই যে অক্টামেরিক ফর্মটা দেখো, ফার্স্ট কি হচ্ছে দেখো, ফার্স্ট H3 and H4 এরা ডাইমেরিক ফর্ম করে কি হয়ে যায়, একেবারে টোটাল টেট্রামেরিক ফর্মে কিন্তু কনভার্ট হয়। দেখো চারটে মানে কি, এই ফর্মটাকে কি বলবো আমরা, টেট্রামেরিক ফর্ম, টেট্রামেরিক ফর্ম কিন্তু বলবো। তাহলে এই যে টেট্রামেরিক ফর্ম কিন্তু তৈরি হয়, দেখো প্রতিটা প্রোটিনই কিন্তু এখানে দুটো দুটো করে আছে। আর আমি কিন্তু আগের স্লাইডেই এখানে কিন্তু আমরা বললাম যে প্রতিটা প্রোটিন কিন্তু দুটো করে কিন্তু থাকবে, এবং যেটা কি তৈরি করবে, অক্টামার কিন্তু তৈরি করবে। তার ভিতরে দেখো, তার ভিতরেই দেখো H3 and H4 দেখো ডাইমেরিক ফর্ম করে এরা কি তৈরি করেছে, ডিরেক্ট কিন্তু টেট্রামেরিক ফর্ম কিন্তু তৈরি করেছে। এইবার দেখো এই টেট্রামেরিক ফর্মের ভিতরেই দেখো এই যে দেখো H2A এবং H2A যে ডাইমেরিক ফর্ম এসেছে সেটা এর সাথে ফার্স্ট একবার জড়বে, দেন এই যে দেখো H2B and H2B এরা যে ডাইমেরিক ফর্ম তৈরি করেছে এরা একবার গিয়ে জড়বে। তাহলে এখন দেখতে পাচ্ছি কি, এই যে যে ডাইমেরিক ডাইমেরিক এরা এখন কি তৈরি করছে, ডাইমেরিক এবং ডাইমেরিক টেট্রামেরিক তৈরি করেছে, টেট্রামেরিক। তাহলে এই টেট্রামেরিক এবং এই টেট্রামেরিক যখন জুড়ে যাবে তখন সেটি কিসে তৈরি হবে, অক্টামার কিন্তু ফর্ম কিন্তু করবে। তাহলে এই অক্টামার ফর্ম কিন্তু আমরা কি দেখতে পাই, এই অক্টামার ফর্মটাই কিন্তু নিউক্লিওজোমের ভিতরে কিন্তু আমরা কিন্তু দেখতে কিন্তু পাই। এবারে দেখো এখানে দেখো ছবিটা কিন্তু এক সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে একটা, এই একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এই সাইড থেকে দেখো এই চারটে দেখতে পাচ্ছি, ঠিক এইরকম সেম পার্ট এই সাইডেও তাহলে আছে। তাহলে এখানে দেখো H2A, H2B, H3 and H4 এর সেম
চারটে অক্টামেরিক টেট্রামেরিক ফর্মটা এই সাইডে অপর সাইডে আছে। মনে করো এই যদি একটা বক্স হয়, তাহলে বক্সের এক সাইডে মনে করো এই সাইডেও আছে এবং এই সাইডেও কিন্তু আছে, তাহলে এইরকম ফর্মটাকে কি বলবো? অক্টামেরিক ফর্ম কিন্তু আমরা বলবো। এবার দেখো এই অক্টামেরিক ফর্মের গায়ে কিন্তু কি জুড়ে থাকে, দেখো এই যে যে অক্টামেরিক ফর্ম যে তৈরি করলো, এই অক্টামেরিক ফর্মের গায়ে কিন্তু জুড়ে আছে কিন্তু আমাদের কি না, লিঙ্ক আর ডিএনএ কিন্তু এরকম ভাবে কিন্তু জুড়ে আছে। আর এরকম একটি পার্টকে আমরা কি বলবো? নিউক্লিওজোম কিন্তু আমরা বলবো। তাহলে নিউক্লিওজোমের ভিতরে আমরা দেখতে পেলাম হিস্টোন প্রোটিন অ্যান্ড ডিএনএ, এবং হিস্টোন প্রোটিন কি ফর্মে আছে? অক্টামেরিক ফর্মে কিন্তু আছে। এবং এই ডিএনএ কে আমরা কি বলে থাকি? লিঙ্কার ডিএনএ কিন্তু আমরা বলে থাকি। এইবার দেখো এই যে যে ডিএনএ এবং হিস্টোন যে অ্যাটাচ আছে, এদেরকে টাইটলি প্যাকেট করে ধরে রাখার জন্য আর এক ধরনের অ্যাসোসিয়েটেড পার্ট সাহায্য করে থাকে, যার নাম হচ্ছে H1 হিস্টোন প্রোটিন। দেখো এই H1 হিস্টোন প্রোটিন এ কি করে রাখে? এই ডিএনএটাকে টাইটলি প্যাক কিন্তু করে রাখে। এই যে যে টাইটলি প্যাক হয়ে থাকলো, এই যে এই পার্টে এরকম জায়গার দিকে কি হয়, এইরকম জায়গা দিয়ে কিন্তু H1 হিস্টোন প্রোটিন কিন্তু আমরা দেখতে পাই, H1 হিস্টোন প্রোটিন। আর H1 হিস্টোন প্রোটিন কি হয়? নিউক্লিওজোমটাকে কি হয়, টাইটলি প্যাকেট করে কিন্তু রেখে দেয়। ঠিক আছে, তাহলে আমাদের প্রতিটা পার্ট কিভাবে ফর্ম হলো সেটা আমরা দেখলাম। এইবার দেখো এই টাইটলি ফ্যাক্টর যখন ডিউরিং রেপ্লিকেশন টাইমে কি হয়, এই হিস্টোন প্রোটিনের গায়ে দেখো এই মিথাইলেশন হয়, হ্যাঁ, অ্যাসিটাইলেশন হয়। মিথাইলেশন এবং অ্যাসিটাইলেশন হয়ে গেলে তখন কি হয়ে যায়, এই ডিএনএ গুলো কিন্তু লুজ হয়ে যায়। লুজ হয়ে গেলেই তখন এই ডিএনএ গুলো কি হয়, রেপ্লিকেশন কিন্তু হয়। দেখো এইগুলো যদি টাইটলি প্যাকেট থাকে, তাহলে রেপ্লিকেশন করার জন্য ডিএনএ যে পলিমারেজ এনজাইম, সেই পলিমারেজ এনজাইম কিভাবে যাবে, ডিএনএ হেলিকেজ কিভাবে যাবে, হ্যাঁ, তাহলে সেই ডিএনএ পলিমারেজ এবং হেলিকেজকে অ্যাক্টিভ করার জন্য বা এই পথ দিয়ে যাওয়ার জন্য এই ডিএনএ কে লুজ করতে হয়। লুজ করার জন্য কোন প্রসেস আমরা অ্যাপ্লাই করে থাকি? মিথাইলেশন এবং অ্যাসিটাইলেশন কিন্তু করে থাকি। কিসের উপরে? না, এই হিস্টোন প্রোটিনের উপরে কিন্তু আমরা করে থাকি। তাহলে এইভাবে কিন্তু এই প্রসেস গুলো কিন্তু হয়। তাই বোঝা গেল নিউক্লিওজোমের ভিতরে কি কি আছে। অঙ্কন ক্রিস্টাল ক্লিয়ার হলো তো কোনো জায়গায়? হ্যাঁ বলো। হ্যাঁ, না ফার্স্ট আগে মানবে, ফার্স্ট আগে টেট্রামেরিক ফর্ম হবে, ফার্স্ট টেট্রামেরিক ফর্ম, ফার্স্ট টেট্রামেরিক ফর্ম কারা কারা করে? H3 অ্যান্ড H4, একদমই। আচ্ছা তারপর দেখো ডাইমেরিক ফর্ম হিসেবে কারা কারা আসে, দেখো H2A একবার গিয়ে জুড়ে গেল আর H2B গিয়ে জুড়ে গেল, আর ঠিক তখন সেটি কি ফর্ম তৈরি করলো? অক্টামেরিক ফর্ম কিন্তু তৈরি করলো। আর যেই অক্টামেরিক হয়ে গেল, অক্টামেরিকের গায়ে কি আছে না, আমাদের এই যে লিঙ্কার ডিএনএ কিন্তু জুড়ে কিন্তু আছে। আর লিঙ্কার ডিএনএ যখন এই অক্টামেরিক ফর্মের গায়ে জুড়ে যাবে, তখন সেটাকে কি বলবো আমরা? নিউক্লিওজোম কিন্তু আমরা বলবো। আর এই নিউক্লিওজোমটাকে টাইটলি বাইন্ড করে রাখার জন্য কে সাহায্য করে থাকে? H1 হিস্টোন প্রোটিন। ঠিক আছে, এবার দেখো পরীক্ষা কিন্তু কিন্তু কোশ্চেন নেবে হোয়াট ইজ কোর হিস্টোন প্রোটিন। তাহলে কোর হিস্টোন প্রোটিন কি কি নিয়ে ইনক্লুড হচ্ছে, দেখো H2A, H2B, H3 অ্যান্ড H4, যারা এই অক্টামেরিক ফর্ম তৈরি করছে তাদেরকে আমরা কি বলবো? কোর হিস্টোন প্রোটিন কিন্তু আমরা বলবো। ক্লিয়ার হলো? আচ্ছা, রেপ্লিকেশন করার জন্য আমাদের এই যে আমাদের নিউক্লিওজোম মডেলকে মডিফাই কিভাবে করব আমরা তাহলে বলো? ডিএনএ তো এখানে প্যাকেজ অবস্থায় আছে, টাইটলি প্যাকেট অবস্থায় আছে। তাহলে এই ডিএনএটাকে লুজ করতে গেলে আমাদের কোন কোন প্রসেস আমরা আমাদের অ্যাপ্লাই করতে হবে? অ্যাসিটাইলেশন। ঠিক আছে, তাহলে মিথাইলেশন এবং অ্যাসিটাইলেশন যখনই হবে, তখন এই ডিএনএ তখন কি হয়ে যাবে, লুজ হয়ে যাবে। আর ঠিক তখনই কি হবে, ডিএনএ হেলিকেজ বা ডিএনএ পলিমারেজ এনজাইম গুলো এই পথ দিয়ে যেতে পারবে এবং তখনই কি হবে, রেপ্লিকেশন কিন্তু সম্পূর্ণ হবে। আমরা যখন রেপ্লিকেশন পড়বো তখন আরো ডিটেলসে কিন্তু এই পার্ট গুলো আরো ডিসকাস করবো। তাহলে এখন এইগুলো আমাদের একটু জেনে রাখতে হবে বলে সেই কারণে আমরা বলে নিলাম। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইবারে দেখো ডিএনএ প্যাকেজিং, দ্য পজিটিভ চার্জ ডিএনএ র্যাপ অ্যারাউন্ড দ্য পজিটিভ চার্জ হিস্টোন অক্টামার। এই যে দেখো পজিটিভলি চার্জ র্যাপ করে আছে, ঠিক আছে, যেহেতু হিস্টোন প্রোটিন গুলো পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, বাট ডিএনএ এর ভিতরে যে নিউক্লিওটাইড গুলো আমরা দেখতে পাই সেগুলো কি হয়, নেগেটিভ চার্জ কিন্তু হয়ে যায়। এবার দেখো ক্রোমাটিন কিভাবে তৈরি হচ্ছে, দেখো দ্য নিউক্লিওজোম আর ফার্দার কয়েল, মানে এই যে যে এই যে যে নিউক্লিওজোম গুলো আছে এইগুলো যখন আরো কয়েল হবে, যখন তো আরো কয়েল হবে, তখন সেটি কিসে কনভার্ট হচ্ছে, তখন সেটি দেখো ক্রোমাটিনে কিন্তু কনভার্ট হচ্ছে। এবং সেই সময় দেখো 30 ন্যানোমিটার কিন্তু আমরা দেখতে পাই। 30 ন্যানোমিটার পার্টকে আমরা কি বলে থাকি, সলিনয়েড ফাইবার কিন্তু আমরা বলে থাকি। হ্যাঁ, এইরকম দেখো সলিনয়েড ফাইবারটা ঠিক এইরকম ভাবে গোল গোল ভাবে থাকে, সেই কারণে এটাকে অনেকটা অনেকটা এই যে সলিনয়েড, হ্যাঁ, মানে আমাদের যে যে
সলিনয়েড বলে একটা মডেল আছে, সেই মডেলের মতন কিন্তু এরকম দেখতে লাগে, আমি পরে আসি এটা। দেন তারপর সেটি কিসে কনভার্ট হচ্ছে, ক্রোমাটিনে কনভার্ট হচ্ছে, which help in the further compactions of the DNA to form chromosomes। দেন তারপর সেটি কিসে হচ্ছে, আরো যখন কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, আরো যত ঘন হয়ে যাচ্ছে, তখন সেটি ক্রোমোজোমে কিন্তু কনভার্ট কিন্তু হচ্ছে। দ্য স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক যদি আমরা দেখতে পাই, হিস্টোন প্রোভাইড এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাউন্ডেশন ফর ক্রোমোজোম। হিস্টোন প্রোটিন কি করছে দেখো, ক্রোমোজোম ফাউন্ডেশনে সাহায্য করছে, and ensuring the DNA is organized and protect ফ্রম ড্যামেজ, এবং যেটা কি করছে, ডিএনএ কে প্রোটেকশন করছে এবং ডিএনএ অর্গানাইজেশনও কিন্তু সাহায্য করছে। এবার দেখো কোর হিস্টোন এবং লিঙ্কার হিস্টোন বলতে কি, সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। কোর হিস্টোন বলতে কি, H2A, H2B, H3 and H4। আর লিঙ্কার হিস্টোন কাকে বলা আছে, H1 হিস্টোনকে কিন্তু বলা আছে। and H5 is some organism। অনেক অনেক সময় দেখো H5 কিন্তু অনেক অন্য সাম অর্গানিজমদের কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু মেইনলি কিন্তু H1, H2A, H2B, H3 and H4 আমরা দেখতে পাই। তার ভিতরে H2A, H2B, H3 and H4 তাদেরকে কোর হিস্টোন বলা হয়, এবং লিঙ্কার হিস্টোন কাকে বলা আছে, H1 কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, আর অক্টামেরিক ফর্মের জন্য কিন্তু এই কোর হিস্টোনই কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। এবার দেখো এই পার্ট গুলোকে যদি আমরা মাইক্রোস্কোপে যদি ফেলে আমরা দেখি, তাহলে কেমন দেখতে লাগে। তাহলে মনে করো এই হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমকে মনে করো এখন আমরা লুজ করছি, তাই লুজ করলে দেখো 700 ন্যানোমিটার আমরা মাইক্রোস্কোপে এখন দেখতে পাচ্ছি। ক্রোমোজোমকে ফার্স্ট লুজ করে দেখো, ক্রোমোজোমের ভিতরে কি দেখতে পাচ্ছি দেখো, ক্রোমোজোমের ভিতরে দেখো এখান থেকে শুরু করে, দেখো ডিএনএ দেখো লেন্থ দেখো 2 ন্যানোমিটার, এবং ডিএনএ কি অবস্থা আছে এখন, ডাবল হেলিক্স ফর্মে কিন্তু আছে। At the simplest level, chromatin is double stranded helix structure of the DNA। এই যে অবস্থাগুলো আছে এইগুলোকে বলা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম। এবার দেখো এটাকে যত কনডেন্স করছে, অর্থাৎ ঘন করছে, তখন ঘন করার পর দেখো ডিএনএ is complex with histone protein to form nucleosome। ডিএনএ এখন কার সাথে কমপ্লেক্স করছে, হিস্টোন প্রোটিনের সাথে কিন্তু কমপ্লেক্স করছে, আর এটি এখন কি তৈরি করছে, নিউক্লিওজোম কিন্তু করছে। আর নিউক্লিওজোমের ভিতরে আমরা কি দেখতে পাই, কোর হিস্টোন প্রোটিন আমরা দেখতে পাই, আর লিঙ্কার হিস্টোন প্রোটিন আমরা দেখতে পাই, এরা একে অপরের নিউক্লিওজোম করে থাকে। এবং সেই নিউক্লিওজোমের দেখো সাইজ কত, 11 ন্যানোমিটার। দেখো যখন ডিএনএ ছিল তখন কি 2 ন্যানোমিটার, এখন দেখো 11 ন্যানোমিটারে আমরা করেছি। এবার দেখো এই 11 ন্যানোমিটার যখন আমরা দেখতে পাই, তখন দেখো ইচ নিউক্লিওজোম কনসিস্ট অফ 8 হিস্টোন প্রোটিন অ্যারাউন্ড উইথ ডিএনএ র্যাপ 1.65 টাইমস। মানে এই যে র্যাপ করে আছে, এই র্যাপটাকে কি বলা হচ্ছে, 1.65 টাইম র্যাপিং কিন্তু বলা হয়ে থাকে। আর এই পার্টটাকে আমরা কি বলে থাকি, নিউক্লিওজোম কিন্তু আমরা বলে থাকি। ক্লিয়ার হলো? and a chromosome consists of the of a nucleosome plus the H1 histone protein। এই যে দেখো H1 histone protein বলতে এই যে লাল কালারের এই পার্টটাকে আমরা H1 histone protein বলে থাকি, যাকে আমরা লিঙ্কার হিস্টোন প্রোটিন বলে থাকি। এইবার দেখো এইরকম সম্পূর্ণ পার্টটাকে আমরা কি বলে থাকি, ক্রোমাটোজোম। তাহলে পরীক্ষায় দেখো, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে হোয়াট ইজ ক্রোমাটোজোম। তাহলে ক্রোমাটোজোম মিন্স হচ্ছে হিস্টোন অক্টামার প্লাস লিঙ্কার হিস্টোন, হিস্টোন অক্টামার প্লাস লিঙ্কার হিস্টোন, একে আমরা কি বলছি, একত্রে আমরা ক্রোমাটোজোম কিন্তু আমরা বলছি। দাঁড়াও আমি এই পেজে লিখে দিচ্ছি, একটু খাতায় নোটস করে নিতেও পারো। ক্রোমাটোজোম বলতে কি বলি, ক্রোমাটোজোম মিন্স হচ্ছে দেখো কোর হিস্টোন প্লাস লিঙ্কার ডিএনএ প্লাস লিঙ্কার হিস্টোন, যাকে আমরা H1 বলছি। এই তিনটে পার্ট একত্রিত যখন হবে তখন তাকে আমরা কি বলবো, ক্রোমাটোজোম কিন্তু আমরা বলবো। ক্রোমাটোজোমের যদি আমরা ছবি যদি আমরা দেখি, তাহলে ঠিক কিরকম হবে, মনে করো এই হচ্ছে দেখো লিঙ্কার ডিএনএ, লিঙ্কার ডিএনএর ভিতরে কি দেখতে পাচ্ছি, হিস্টোন অক্টামার আমরা দেখতে পাচ্ছি, এবং এর এখানে অ্যাসোসিয়েট হিসেবে দেখো লিঙ্কার হিস্টোন আমরা দেখতে পাই। এই যে তিনটে পার্ট একত্রে হলো, একে কিন্তু আমরা কি বলবো, ক্রোমাটোজোম কিন্তু আমরা বলবো। তাহলে ক্লিয়ার হলো অঙ্কন, হোয়াট ইজ ক্রোমাটোজোম, তাহলে কি বলবে, একদম একদম। আর দেখো ক্রোমাটোজোম যখন হবে তখন সেটা লেন্থ দেখো কত হচ্ছে, দেখো 30 ন্যানোমিটার।
ঠিক আছে, দেখো সরি বলা ভুল হচ্ছে, 11 ন্যানোমিটার। হ্যাঁ, ক্রোমাটোজোমের সাইজ তাহলে কত দেখতে পাচ্ছি, 11 ন্যানোমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইবার দেখো অনেকগুলো ক্রোমাটোজোম এবার আরো ঘন হয়ে যাচ্ছে। এবার ঘন হয়ে গিয়ে দেখো সলিনয়েড, এই পার্টটাকে আমরা বলে থাকি সলিনয়েড মডেল কিন্তু আমরা বলে থাকি। দেখো আমাদের সেই ওভেনের ভিতরে দেখবা ঠিক অনেকটা ঠিক এইরকম সলিনয়েড প্যারানমিক এবং প্লাকটোনমিক পার্ট হয়ে দেখতে পাই। কিরকম দেখতে পাই, ওভেনের ভিতরে দেখবা ঠিক এইরকম ভাবে সলিনয়েড যে তারটা থাকে, ওয়্যার থাকে, ঠিক এইরকম ভাবে পেঁচিয়ে থাকে। ঠিক এইরকম ভাবে পেঁচিয়েই কিন্তু এই যে ক্রোমাটোজোম গুলো জুড়ে 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 কিন্তু এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু থাকে। এবং এই যে এই পার্টটাকে তাহলে আমরা কি বলবো, সলিনয়েড পার্ট কিন্তু আমরা বলে থাকি। আর এই সলিনয়েড পার্টের ভিতরে যে লেন্থ আমরা দেখতে পাই সেটা কিন্তু হচ্ছে 30 ন্যানোমিটার। এবার দেখো আরো কন্ডেন্স করে দেখো 300 ন্যানোমিটার যখন আমরা করছি, দ্যাট ফর্ম এ লুপ অ্যারাইভিং 300 ন্যানোমিটার ইন লেন্থ। যখন আমরা মোটামুটি 300 ন্যানোমিটার লেন্থে যখন কন্ডেন্স করছি, তখন সেটি কিন্তু এরকম লুপ ফর্ম করছে, এরকম ভাবে লুপ ফর্ম করছে। এবার দেখো লুপের দেখো লেন্থ দেখো 300 ন্যানোমিটার। এবার দেখো এগুলোকে যখন আরো কন্ডেন্স আমরা করব, অর্থাৎ 700 ন্যানোমিটারে আমরা যখন কনভার্ট করব, তখন এইগুলো দেখো ক্রোমাটিনে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আর এই ক্রোমাটিন আস্তে আস্তে কি হয়ে গেছে, ক্রোমাটিডে কিন্তু কনভার্ট হবে। আর এরকম ক্রোমাটিড গুলো জুড়ে জুড়ে কি তৈরি হবে, ক্রোমোজোমে কিন্তু কনভার্ট হবে। আর ক্রোমোজোমে কনভার্ট করার জন্য দেখো 1400 ন্যানোমিটার কিন্তু লেন্থ কিন্তু তৈরি কিন্তু করতে হবে। তাহলে দেখো ডিএনএ আস্তে আস্তে কম্প্যাক্ট হয়ে কিভাবে সম্পূর্ণ ক্রোমোজোম হলো, তাহলে এখানে দেখো আমরা পিক্টোরিয়ালে কিন্তু আমরা দেখলাম। এবার দেখো এই লেন্থ গুলো এখানে দেওয়া আছে। দেখো সম্পূর্ণ যখন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আমরা দেখে থাকি তখন 2 ন্যানোমিটার। আচ্ছা, এই যে বেসড অন স্ট্রিং মানে কি, আমরা বলেছিলাম যে ডিএনএ এর গায়ে যখন হিস্টোন প্রোটিন থাকবে তাকে আমরা বলে থাকি বেসড অন স্ট্রিং। সেটা কত ন্যানোমিটারে আমরা দেখে থাকি, 11 ন্যানোমিটারে কিন্তু আমরা দেখে থাকি। ভেরি ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন যে বেসড অন স্ট্রিং কত ন্যানোমিটার লেন্থ আমরা দেখতে পাই, 11 ন্যানোমিটার কিন্তু আমরা দেখতে পাই। এবং সলিনয়েড মডেলটা আমরা কখন দেখতে পাই, 30 ন্যানোমিটারে কিন্তু আমরা দেখতে পাই। আর সেই তখন কি হয়ে যায়, ডিএনএ কিন্তু এরকম প্যাকড নিউক্লিওজোম ফর্ম কিন্তু করে থাকে, যেটাকে আমরা নিউক্লিওজোম মডেল কিন্তু আমরা বলে থাকি। এন্ড এইগুলো যখন 300 ন্যানোমিটারে যখন কম্প্যাক্ট থাকে, তখন এগুলো কি হয়, ফোল্ডেড ফর্ম কিন্তু আমরা দেখতে পাই। এবং 700 ন্যানোমিটারে এগুলো কন্ডেন্স হয়ে গিয়ে দেখো সম্পূর্ণ ক্রোমোজোমে কনভার্ট হচ্ছে। এন্ড ক্রোমোজোমের ডবল স্ট্যান্ডার্ড ফর্ম হওয়ার জন্য কিন্তু 1400 ন্যানোমিটার কিন্তু দরকার। ঠিক আছে, আর এই 1400 ন্যানোমিটারে কিন্তু এন্টারিক মাইটোটিক ক্রোমোজোম কিন্তু আমরা বলে থাকি। মানে কি, এইগুলো কিন্তু আমাদের মাইটোটিক ক্রোমোজোম, অর্থাৎ কোষ বিভাজনের মিওসিস দশায় কিন্তু আমরা কিন্তু এইরকম কিন্তু আমরা দেখতে পাই। তাহলে কিভাবে কম্প্যাকশন হলো আমরা কিন্তু পিক্টোরিয়ালে কিন্তু এখানে দেখতে পেলাম। বোঝা গেল? এইবার দেখো আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আমরা পড়বো সেটা হচ্ছে নিউক্লিওজোম মডেল। অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলেছি নিউক্লিওজোম মডেল কিভাবে তৈরি হয়েছে, কোর হিস্টোন, হ্যাঁ, লিঙ্কার হিস্টোন, কিভাবে লিঙ্কার ডিএনএ একে অপরের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে আছে, সেই সব পার্টগুলোই দেখো এখানে লেখা আছে। তাহলে দেখো ফার্স্ট নিউক্লিওজোম মডেল কি ডেফিনিশন দিয়ে আছে, স্ট্রাকচার হওয়ার জন্য দেখো কোর হিস্টোন কিভাবে তৈরি হচ্ছে, র‍্যাপ হওয়ার পর দেখো 1.6 ন্যানোমিটার, এবং এটা কিন্তু হচ্ছে লেফট হ্যান্ডেড। আমরা জানি যে ডিএনএ, বলো ডিএনএ কি রাইট হ্যান্ডেড হয় নাকি লেফট হ্যান্ডেড হয়? একদমই তাই। এন্ড দেখো লিঙ্কার ডিএনএ হিসেবে এই যে H1 প্রোটিন কিভাবে সাহায্য করছে, পুরো দেখো ঘটনা এখানে এক্সপ্লানেশন দেওয়া হবে। আশা করি এইগুলো তুমি একবার পড়লে কিন্তু পেরে যাবে। ঠিক আছে, তারপর দেখো যখন আরো হায়ার কন্ডেন্স হয়ে যায়, তখন দেখো ক্রোমাটিন কিভাবে তৈরি করছে, এন্ড এই যে মডেলের তাহলে কি কাজ সেইগুলো দেখো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই যে পুরো ফুল প্রসেস কিন্তু এখানে নিউক্লিওজোমে দেওয়া আছে। এগুলো কি আর আমাকে বলতে হবে? আচ্ছা আচ্ছা, অলরেডি এগুলো আমরা কিন্তু ডিটেলসে এক্সপ্লানেশন দিলাম। এই যে দেখো পুরো সম্পূর্ণ ছবি আছে এই, হ্যাঁ, পুরো ফুল পিক্টোরিয়াল। এই যে দেখো নিউক্লিওজোম তৈরি করছে। আর এই নিউক্লিওজোমের ভিতরে ক্রোমাটোজোম আমরা দেখতে পাচ্ছি। দেখ ক্রোমাটোজোম হিসেবে দেখো এই যে দেখো হিস্টোন অক্টামার দেখতে পাচ্ছি, এই যে উপরে চারটে নিচেই চারটে থাকছে। এবং এখানে দেখো লিঙ্কার হিস্টোন হিসেবে দেখো H1 প্রোটিন এবং লিঙ্কার ডিএনএ আমরা দেখতে পাচ্ছি। একে আমরা কি বলে থাকি, ক্রোমাটোজোম আমরা বলে থাকি। এরকম অনেকগুলো ক্রোমাটোজোম কি তৈরি করে থাকে, নিউক্লিওজোম মডেল তৈরি করে থাকে। আর এরকম নিউক্লিওজোম মডেল যখন আরো কন্ডেন্স হয়ে যায়, তখন সলিনয়েড ফর্ম কিন্তু করে থাকে। সলিনয়েড ফর্ম আস্তে আস্তে আরো কন্ডেন্স হয়ে গিয়ে লুপ ফর্ম তৈরি করে থাকে। লুপ ফর্ম আরো কন্ডেন্স হয়ে গিয়ে ক্রোমাটিডে কনভার্ট হয়। আর দেন সেরকমই ক্রোমাটিড কিসে কনভার্ট হচ্ছে, ক্রোমোজোমে কনভার্ট হচ্ছে। আর ক্রোমোজোমে কনভার্ট হওয়ার জন্য কিন্তু 1400 ন্যানোমিটারের কিন্তু দরকার পড়ে। ঠিক আছে, তাহলে এই ছবিটাও তুমি নিতে পারো। এইবার আসা যাক সলিনয়েড মডেল এন্ড জিগজ্যাগ মডেল। এখন বিজ্ঞানীরা অনেক অনেক সময় অনেক অনেক মডেল দিয়েছে। তো এই সলিনয়েড মডেল এবং জিগজ্যাগ মডেলের তোমার পার্থক্য এবং এখানকার যে
ঘটনাগুলো আমরা এই স্লাইডে কমপ্লিট করে নেব। সলিনয়েড মডেল দেখো আমরা অলরেডি বলেছি যে 30 ন্যানোমিটারে কিন্তু আমরা সলিনয়েড মডেলটা আমরা দেখতে পাই, and 30 ন্যানোমিটারে কিন্তু আমরা কিন্তু জিগজ্যাগ মডেল আমরা দেখতে পাই। সলিনয়েড মডেলের ভিতরে কি দেখতে পাই, এইরকম ভাবে সলিনয়েড যে ওয়্যার থাকে, এই সলিনয়েড ওয়্যারের মতন হিটারের ভিতরে যে সলিনয়েড যেরকম পাক থাকে ঠিক সেরকম আমরা দেখতে পাচ্ছি যে এইরকম ভাবে লিঙ্কার মানে লিঙ্কার ডিএনএটা এরকম ভাবে থাকছে, এবং এর ভিতরেই দেখো র্যাপ অ্যারাউন্ড করে আছে কারা, না হিস্টোন প্রোটিন গুলো। এইভাবেই আমরা দেখতে পাই, সেই কারণে এই মডেলটাকে আমরা কি বলছি, এই মডেলটাকে আমরা কিন্তু সলিনয়েড মডেল আমরা বলে থাকি। আর সলিনয়েড মডেলে কিন্তু সেন্টার পয়েন্ট কিন্তু স্পেসটা কিন্তু ফাঁকা কিন্তু থাকে। বাট জিগজ্যাগের যদি আমরা দেখে থাকি, জিগজ্যাগ কিরকম ভাবে, এইরকম ভাবে জিগজ্যাগ 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 হয়ে কিন্তু এখানে তৈরি করেছে, যাকে বলা হচ্ছে জিগজ্যাগ মডেল। এবার দেখো মেন যে পার্থক্য সলিনয়েড এবং জিগজ্যাগের ভিতরে, যে সলিনয়েডের মাঝখানে কিন্তু স্পেস থাকে, বাট জিগজ্যাগের ভিতরে কিন্তু কোনো স্পেস কিন্তু নেই, দেয়ার ইজ নো এনি স্পেস। ঠিক আছে, এবার দেখো এদের পার্থক্য এখানে দেওয়া আছে। দেখো নিউক্লিওজোম অ্যারেঞ্জমেন্ট, সলিনয়েডের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, 3 নম্বরে কিন্তু কোশ্চেন দেবে। নিউক্লিওজোম আর অ্যারেঞ্জ ইন এ কন্টিনিউয়াস ওয়ান শট লেফট হ্যান্ডেড হেলিক্স লাইক এ টেলিফোন কর্ড। আমাদের দেখো যে আগেকার সময় যে টেলিফোনের যে কর্ড গুলো থাকতো, সেই টেলিফোনের তারগুলো ঠিক এইরকম দেখতে লাগে, ঠিক সেই রকম ভাবেই কিন্তু থাকে। দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 6 নিউক্লিওজোম পার টার্ন। এই যে একটা যে পার টার্নে আমরা কটা নিউক্লিওজোম আমরা দেখতে পাচ্ছি, 6টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সলিনয়েড ভিতরে। বাট জিগজ্যাগ মডেলের ভিতরে কটা আমরা দেখতে পাচ্ছি, দেখো নিউক্লিওজোম আর অ্যারেঞ্জ ইন 2 অপোজিট রোস, মানে দুটো অপোজিট রোতে এরা কিন্তু একে অপরের সাথে পেঁচিয়ে থাকে, or a 2 stranded helix creating a zigzag and ribbon like pattern, মানে একটা দড়ির মতন কিন্তু দেখতে লাগে, দড়ি যেরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। আর নেইবরিং ইন্টারাকশন, এবার এরা কার সাথে ইন্টারঅ্যাক্ট করছে দেখো, কনস্ট্রাকটিভ নিউক্লিওজোমস অ্যালং দ্য ডিএনএ স্ট্যান্ড আর স্ট্যাকড অ্যান্ড ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার নিউক্লিওজোমস। হ্যাঁ, মানে কি করছে দেখো, এরা কিন্তু একে অপরের সাথে ডিএনএ সাথে মানে স্ট্যাট অবস্থায়, অর্থাৎ কি এরকম ভাবে জুড়ে জুড়ে থাকছে, এবং ডিএনএ কিন্তু এর ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এন্ড জিগজ্যাগের ভিতরে দেখো অল্টারনেট নিউক্লিওজোম আর স্ট্যাক অ্যান্ড ইন্টারঅ্যাক্ট, অল্টারনেট ক্রোমোজোম কি হয়ে যাচ্ছে, স্ট্যাকড অবস্থায় থাকছে, এবং তারা কিন্তু একে অপরের সাথে কিন্তু ইন্টারঅ্যাকশন করছে। লিঙ্কার ডিএনএ যদি আমরা দেখতে পাই, দ্য লিঙ্কার ডিএনএ কানেক্টিং দ্য নিউক্লিওজোম ইজ বেন্ড অ্যান্ড পাস থ্রু দ্য সেন্টার অফ দ্য ফাইবার। এই যে দেখো, এই যে মাঝখানে যে ডিএনএটাকে, একে বলা হচ্ছে কিন্তু লিঙ্কার ডিএনএ। এবার দেখো এই লিঙ্কার ডিএনএর কাজ কি, একটা নিউক্লিওজোমের সাথে আর একটা নিউক্লিওজোমের যে কানেকশন, সেই কানেকশনটা করে রাখে কে, লিঙ্কার ডিএনএ কিন্তু করে রাখে। ঠিক আছে, এবার দেখো জিগজ্যাগ মডেলের লিঙ্কার ডিএনএ কি দেখতে পাচ্ছি, দ্য লিঙ্কার ডিএনএ ইজ রিলেটিভলি স্টিং অ্যান্ড ক্রস ওভার দ্য সেন্টার অ্যাক্সিস অফ দ্য ফাইবার। এই যে দেখো লিঙ্কার ডিএনএটা এদের ক্ষেত্রে দেখো এরকম একে অপরের সাথে কিন্তু ক্রস করে গেছে, ক্রস করার ফলে এদের মাঝখানে কিন্তু কোনো স্পেস আমরা দেখতে পাই না। সেইখানে দেখো সলিনয়েড এবং জিগজ্যাগ মডেলকে যদি আমরা মাইক্রোস্কোপে আমরা দেখি, যে সলিনয়েড মডেল যেহেতু পাশে পাশে যে এরকম ভাবে ইন্টারাকশন করছে, যার ফলে এদের কি হয়, সেন্টার পয়েন্ট ফাঁকা থাকে, আর এদের সেন্টার পয়েন্ট কিন্তু এই যে একে অপরদের সেন্টারলি কিন্তু এদের একে অপরের সাথে কি করেছে, লিঙ্কার ডিএনএ কিন্তু কানেক্ট করে রেখেছে, সেখানে এদের সেন্টার পয়েন্ট কিন্তু ব্লক কিন্তু থাকে। তাহলে এই পার্থক্যগুলো 1 থেকে 2 বার তুমি করলে কিন্তু পেরে যাবে। তারপর দেখো কম্প্যাকশন যদি আমরা দেখে থাকি, দ্য মডেল প্রপোজ এ মোর টাইটলি কয়েল অ্যান্ড কম্প্যাক্ট ফাইবার স্ট্রাকচার। এই যে মডেলটা যখন আমরা দেখতে পাই, এটা কিন্তু কম্প্যাক্ট ফর্মে কিন্তু আমরা দেখতে পাই। অ্যান্ড জিগজ্যাগ মডেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য মডেল সাজেস্ট দ্য এ লেস কম্প্যাক্ট, এটা কিন্তু লেস কম্প্যাক্ট থাকে অ্যান্ড মোর ফ্লেক্সিবল, এটা কিন্তু আরো কিন্তু অনেক ফ্লেক্সিবল অ্যান্ড কম্পেয়ার টু দ্য সলিনয়েড, সলিনয়েডের থেকে কিন্তু এটা কিন্তু আরো ফ্লেক্সিবল কিন্তু হয়ে থাকে। এবার দেখো ডিপেন্ডিং অন দ্য লিঙ্কার লেন্থ, লিঙ্কারের যে লেন্থ থাকে, এই যে মাঝখানে যে লিঙ্কারের যে লেন্থ আমরা দেখতে পাচ্ছি, সেটা কার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দ্য ডায়ামিটার অফ দ্য ফাইবার ইজ লেস সেন্সিটিভ টু এ লেন্থ অফ দ্য লিঙ্কার ডিএনএ কানেক্ট টু দ্য নিউক্লিওজোম। দেখো এই যে এদের মাঝখানে যে লিঙ্কার ডিএনএ থাকে, সেটা হচ্ছে কিন্তু লেস সেন্সিটিভ, এবং যেটা লেন্থও কিন্তু অতটা কিন্তু বড় কিন্তু হয় না। বাট জিগজ্যাগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এদের কিন্তু ওয়াইড রেঞ্জ কিন্তু আমাদের লিঙ্কার ডিএনএ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর দেখো সাপোর্টিং এভিডেন্স, মানে এইগুলোকে আমরা কার মাধ্যমে আমরা দেখতে পাবো। দেখো এই কিছুদিন আগে একটা মাস্টারি পরীক্ষা হয়েছে, যে ডিএনএ যে মডেলটা, সেটা আমরা কোন পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পাই। এই যে দেখো এক্স রে ক্রিস্টালোগ্রাফি, হ্যাঁ এক্স রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে কিন্তু এই যে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা কিন্তু আমরা কিন্তু অবজার্ভ কিন্তু আমরা করতে পারি। সেটাই দেখো কিভাবে করা হচ্ছে, দেখো অরিজিনালি বেসড অন ইলেকট্রন মাইক্রোস্কোপ, অবশ্যই এটাকে দেখতে গেলে ইলেকট্রন মাইক্রোস্কোপ ইমেজের মাধ্যমে দেখতে হয়, এবং এছাড়া দেখো এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন ফ্রম
1970 1970 সালে দেখো এক ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি যে এক্স রে ডিফ্রাকশন প্যাটার্নস। ইট ওয়াজ দ্য ফার্স্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেবল মডেল ফর দ্য 30 ন্যানোমিটার ফাইবার। এই যে 30 ন্যানোমিটার যে ফাইবারটা, এটা কিন্তু সর্বপ্রথম কিন্তু অ্যাকসেপ্টেবল কিন্তু হয়েছিল 1970 সালে। কোন কার মাধ্যমে করা আছে? এক্স রে ডিফ্রাকশন বলে একটা প্রসেস আছে, সেই এক্স রে ডিফ্রাকশন প্রসেসের মাধ্যমে কিন্তু এটাকে কিন্তু অবজার্ভ কিন্তু করা হয়েছিল। এবার দেখো এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, সাপোর্টেড বাই দ্য মোর কানেক্টেড এক্সপেরিমেন্ট ডাটা সাচ as ডিএনএ fragmentation patterns in living cells and X-ray crystallography for a small nucleosome array। মানে এর ক্ষেত্রে কি করা হচ্ছে, ডিএনএ কে ছোট ছোট খন্ড হিসেবে আমরা এরকম ভাবে পার্ট আমরা দেখতে পেয়েছি এবং যেটাকে এক্স রে ক্রিস্টালোগ্রাফির সাহায্যে কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। তাহলে এই পার্থক্যগুলো একটু পড়ে নেবে। এইবারে দেখো এই যে হিস্টোন প্রোটিন গুলো আমরা দেখতে পাচ্ছিলাম, সেই হিস্টোন প্রোটিন গুলো দেখো এখানে লেন্থ আমাদের দেওয়া আছে। হ্যাঁ, ফার্স্ট যদি আমাদের দেখা H2A, ফার্স্ট যদি আমরা H2A, H2B, H3 and H4 এর যদি আমাদের এই যে হিস্টোন প্রোটিন গুলো আমরা যদি দেখে থাকি, তাহলে এদের ভিতরে সব থেকে পার্থক্য হচ্ছে দেখো H3 হচ্ছে সবার থেকে আলাদা। এর দেখো এক সাইডে দেখো এন টার্মিনাস এন্ড। এন টার্মিনাস কেন বলা আছে? আমরা দেখো অ্যামাইনো অ্যাসিডের কি দেখতে পাই, অ্যামাইনো অ্যাসিডের এক সাইডে কি দেখতে পাই, অ্যামাইনো গ্রুপ আমরা দেখতে পাই, আর এক সাইডে কি থাকে, কার্বক্সিলিক গ্রুপ থাকে অর্থাৎ অ্যাসিডিক গ্রুপ থাকে, এবং এক সাইডে কি দেখতে পাই, বেসিক গ্রুপ থাকে। তাহলে এই যে বেসিক গ্রুপের যে এন অর্থাৎ অ্যামাইন গ্রুপের যে এন যে সাইডে থাকে তাকে বলা এন টার্মিনাস এন, আর যে সাইডে দেখো কার্বক্সিলিক এন আছে অর্থাৎ সি ডবল এইচ গ্রুপ থাকছে, সেই পার্টটা কিন্তু সি দ্বারা মেনশন করা। সেই রকমই দেখো H3 হিস্টোন প্রোটিন সবার থেকে আলাদা, কারণ এর এন টার্মিনাস এনটা কিন্তু অনেক কিন্তু বড় কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এইটা একটু ভালো করে পড়ে নেবে। তাহলে আমাদের দেখো নিউক্লিয়াসের দেখো আমাদের এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, সম্পূর্ণ আমরা কিন্তু 3টে লেকচারে কিন্তু কমপ্লিট করলাম নিউক্লিয়াসের পুরো ডিটেলস পার্ট। এইবারে দেখো আমরা নেক্সট চ্যাপ্টার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের ইউনিট 6 অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। তো আমরা নিউক্লিক অ্যাসিড কিভাবে তৈরি হয় সেইগুলোই আমরা দেখব। তো দেখো আমরা নিউক্লিক অ্যাসিড আমরা কোথায় আমরা দেখতে পাই, ফার্স্ট যদি আমরা দেখে থাকি, তো নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড বলতে কাকে আমরা বুঝে থাকি? নিউক্লিক অ্যাসিড বলতে আমরা ডিএনএ এবং আরএনএ কে কিন্তু আমরা বুঝে থাকি। ডিএনএ এন্ড আরএনএ কে আমরা ধরে থাকি। তাহলে অঙ্কন বলো, ডিএনএ এবং আরএনএ দেখা যায় আমাদের কোন কোন সেলুলার অর্গানেলিস এর ভিতরে? এই পর্যন্ত আমরা সেল তো পড়লাম, বলো কোন কোন সেলুলার অর্গানেলিস এর ভিতরে আমরা ডিএনএটা দেখে থাকি? ফার্স্ট আমরা কোথায় দেখে? ফার্স্ট আমরা দেখতে পাচ্ছেন নিউক্লিয়াস। দাঁড়াও কালিটা চেঞ্জ করে নেই। নিউক্লিয়াসে আমরা দেখলাম। সেকেন্ড কোথায় দেখতে পাচ্ছি? একদমই তাই, মাইটোকন্ড্রিয়া। থার্ড আমরা কোথায় দেখতে পাবো? আচ্ছা, আরেকটা বলো, আরেকটা এমন একটা অর্গানেলিস বললাম, অর্গানেলিস কোন কোন অর্গানেলিস এর ভিতরে দেখতে পাবো? আরেকটা পাওয়া যায় যেটা প্লান্টসদের শরীরে থাকে, বলো। পড়ানো আছে, এগুলো সব আমাদের পড়ানো আছে। সেটা তো ওটা তো আমরা পড়েছি, বাট একটা বলেছিলাম প্লাস্টিড, প্লাস্টিডের ভিতরে আমরা ডিএনএ দেখতে পাই। তাহলে আমরা মেইনলি ডিএনএ কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি? নিউক্লিয়াসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা দেখতে পাচ্ছি, এন্ড থার্ড হচ্ছে প্লাস্টিডের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো নিউক্লিয়াসের ভিতরে থাকে যেটা, সেটা কিন্তু আমাদের মেইন জেনেটিক মেটেরিয়ালস কিন্তু আমাদের বলা হয়, তাই তো? যেহেতু এই ডিএনএটাই কিন্তু আমাদের বংশ পরস্পরায় কিন্তু আমরা পেয়ে থাকি। আর একটা দেখো আমি বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা সেটা কার মাধ্যমে আসে আমাদের শরীরে? বলো, কার দেহ থেকে হ্যাঁ, আমাদের শরীরে যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা সেটা কার থেকে আসে আমাদের শরীরে? বাবার থেকে না মায়ের থেকে আসে?
হ্যাঁ, দেখো মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা মাথায় রাখবা মাদার্স বডি থেকে কিন্তু আসে, আমাদের মায়ের থেকে কিন্তু আমাদের এই এমটি ডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিন্তু আমাদের মায়ের শরীর থেকে কিন্তু আসে, শুধু একটাই মাথায় রাখবা, ঠিক আছে। আর প্লাস্টিক ডিএনএ এটা তো অলরেডি আমরা জানি যে প্লান্টসের দেহে কিন্তু থাকে। এবার দেখো নিউক্লিয়ার যে ডিএনএটা থাকে, এই ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রসেস করে কি তৈরি করে? প্রোটিন কিন্তু তৈরি করে থাকে। মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিক ডিএনএ, তাহলে এখানকার ডিএনএ তাহলে কি কাজ থাকবে? এখানকার ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এন্ড লাস্ট ট্রান্সলেশন করে, তাহলে এই ডিএনএ এর কাজ তাহলে কি হবে বলো? আমাদের এখানকার ডিএনএ যেহেতু কি করছে, মেইন ডিএনএটা কি করছে, প্রোটিনে কনভার্ট হচ্ছে ট্রান্সলেশন করে, তাহলে এখানকার ডিএনএ গুলো কি তৈরি করবে? মাইটোকন্ড্রিয়ার ডিএনএ এবং প্লাস্টিক ডিএনএ, তাহলে কাজ কি? কি তৈরি করবে? ট্রান্সলেশন করে এখানকার ডিএনএ গুলো কি করবে, কি তৈরি করবে? প্রোটিন তো দেখো এই যে প্রোটিনটা তৈরি করছে তো আমাদের নিউক্লিয়াসের ডিএনএ। দেখো মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিডের যে ডিএনএ, এই ডিএনএ কিন্তু আমাদের প্লান্টস এবং অ্যানিমালস এর বডিতে, দেখো এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমাদের জানি দুটো সাইকেল চলে না, একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল, আর একটা চলে আমাদের জানি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, তাই তো? জানা আছে তো এগুলো, যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে টিসিএ সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। তাহলে এই যে যে প্রসেস গুলো চালানোর জন্য যে এনজাইম দরকার, সেই এনজাইম কিন্তু এই যে ট্রান্সলেশন প্রসেসে কিন্তু এখানকার ডিএনএ কিন্তু এনজাইম কিন্তু তৈরি করে দেয়। ঠিক সেরকম দেখো প্লাস্টিডে কি হয়, উদ্ভিদের ফটোসিনথেসিস হয়, C3 C4, হ্যাঁ, যেসব প্লান্ট গুলো আছে, এই ফটোসিনথেসিস প্রসেস করার জন্য আমাদের জানি একটা মেইন এনজাইম আছে যার নাম আমরা জানি কি, রুবিস্কো, তাই তো? রুবিস্কো নামটা শোনা আছে তো? একদমই একদম। তাহলে এই রুবিস্কো তো এটাও তো এনজাইম, তাহলে এই এনজাইমটা কি কোথা থেকে তৈরি হচ্ছে? এই প্লাস্টিক ডিএনএ থেকে কিন্তু তৈরি কিন্তু হচ্ছে। তাহলে মাথায় রাখবা যে এনটি ডিএনএ এবং প্লাস্টিক ডিএনএ এরা কি তৈরি করছে? এনজাইম তৈরি করছে। মাইটোকন্ড্রিয়ার ডিএনএ এর কাজ কি? টিসিএ এবং ইলেকট্রন ট্রান্সপোর্টে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেঞ্জ তৈরি হওয়ার জন্য যে এনজাইম গুলো দরকার, সেই এনজাইম তৈরিতে সাহায্য করে থাকে। এন্ড প্লাস্টিক ডিএনএ কি তৈরি করে থাকে? এই যে উদ্ভিদের ফটোসিনথেটিক যে এনজাইম গুলো আছে, সেই এনজাইম তৈরি করতে সাহায্য করে থাকে। এছাড়াও আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ, দেখো এই মাইটোকন্ড্রিয়া অর্থাৎ এমটি ডিএনএ তে যদি মিউটেশন হয়, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে যদি মিউটেশন ঘটে, হ্যাঁ, মিউটেশন বলতে দেখা গেল এই যে আমাদের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখা যাচ্ছে 5 নম্বর যে ডিএনএ তার মনে করো মোটামুটি এখানে মনে করো মিউটেশন হয়ে গেছে, অর্থাৎ ডিলিশন হয়ে গেছে। ডিলিশন মানে জানা আছে অঙ্কন, ডিলিশন মানে জানা আছে? দেখো দেখো ডিলিশন মিন্স কি বলা হচ্ছে, দেখো ডিলিশন মিন্স হচ্ছে মনে করো এই যে ক্রোমাটিডের বাহুতে যে আমাদের যে জিনগুলো আছে, সেই জিনগুলো মনে করো ডিলিট হয়ে গেছে কিছুটা, তাহলে এই ডিলিট হয়ে যাওয়াকেই আমরা কি বলছি, ডিলিশন প্রসেস। আর ডিলিশন প্রসেসটাই হচ্ছে মিউটেশনের একটা স্টেপ। এখন দেখা গেল মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে এখন মিউটেশন ঘটে গেছে, অর্থাৎ কি ডিলিশন হয়েছে। তাহলে ডিলিশন হওয়ার ফলেই আমাদের শরীরে একটা রোগ হয়, তার সেই রোগটার নাম দেখো LHON ডিজিজ। এর পুরো কথা হচ্ছে লেবার হেরিডিটরি অপটিক নিউরোপ্যাথি। এই রোগটার নাম কি বললাম? লেবার হেরিডিটরি অপটিক নিউরোপ্যাথি। মানে কি আমাদের চোখগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, অর্থাৎ চোখ কিন্তু ব্লাইন্ড কিন্তু হয়ে যাবে। তাহলে এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কেও কিন্তু আমাদের কিন্তু প্রোটেকশন কিন্তু করতে হবে। আর এই ডিএনএ যদি প্রোটেকশন যদি না হয়ে যায়, তাহলে এই মিউটেশন গিয়ে অর্থাৎ ডিলিশন হয়ে গিয়ে কি হয়ে যাবে, LHON নামক ডিজিজটা কিন্তু দেখতে পাবো, যাকে আমরা বলে থাকি লেবার হেরিডিটরি অপটিক নিউরোপ্যাথি বলে একটি রোগ। ঠিক আছে, এর ফলে কি হয়, আমাদের চোখগুলো কিন্তু নষ্ট কিন্তু হয়ে যায়। তাহলে বোঝা গেল এই ইনফরমেশনটা, নিউরোপ্যাথি। এইবার আসা যাক আমাদের নিউক্লিক অ্যাসিড। তো আমাদের নিউক্লিক অ্যাসিডের ব্যাকবোন হিসেবে আমরা কি দেখে থাকি, দেখো সেই পার্টগুলো আমরা এবারে দেখবো। দেখো ব্যাকবোন হিসেবে দেখো ফার্স্ট আমরা যে পার্টটা দেখে থাকি তার নাম হচ্ছে নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইডকে বলা হয় মোনোমেরিক ইউনিট। নিউক্লিক অ্যাসিডের মোনোমেরিক ইউনিট কি, নিউক্লিওটাইড। সে আরএনএ হোক বা ডিএনএ হোক, দুজনারই মোনোমেরিক ইউনিট হিসেবে কি দেখতে পাই, নিউক্লিওটাইড কিন্তু আমরা দেখে থাকি।
এইবার দেখো সেই নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত। তো আমরা জানি যে নিউক্লিওটাইড নাইট্রোজেন বেস, সুগার অর্থাৎ রাইবোজ সুগার অ্যান্ড ফসফরিক অ্যাসিড কিন্তু দেখতে পাই। এই তিনটে একত্রিত যখন হয় তখন তাকে আমরা নিউক্লিওটাইড কিন্তু আমরা বলে থাকি। তাহলে আমরা ফার্স্ট যে পার্টটা আমরা পড়বো সেটা আমরা নিউক্লিওটাইড। দেখ, এই হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের ভিতরে কি কি দেখতে পাচ্ছি? নিউক্লিওটাইডের ভিতরে কিন্তু তিনটে কম্পোনেন্টস আমরা দেখে থাকি। কি কি আমরা কম্পোনেন্টস আমরা দেখে থাকি? না, আমরা ফার্স্ট যেটা দেখতে পাই যে ফসফেট গ্রুপ, সেকেন্ড যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে পেন্টোজ সুগার, এন্ড দেন হচ্ছে নাইট্রোজেনাস বেস। তাহলে এই তিনটে পার্ট একত্রিত কি তৈরি করে থাকে? নিউক্লিওটাইড কিন্তু তৈরি করে থাকে। এখন দেখো নিউক্লিওটাইড কে আমরা কি বলা হচ্ছে? এই যে আমাদের নিউক্লিক অ্যাসিডের কিন্তু একটি মোনোমেরিক ইউনিট কিন্তু বলা হচ্ছে। তো এই নিউক্লিওটাইড হওয়ার আগে কি তৈরি হয় আমরা জানি যে নিউক্লিওসাইড কিন্তু তৈরি হয়। নিউক্লিওসাইড কিভাবে তৈরি হয়? না, নিউক্লিওসাইড মিন্স হচ্ছে কি এই যে আমাদের যে ফসফেট গ্রুপ এবং রাইবোজ সুগার, এদেরকে মানে ফসফেট গ্রুপ এন্ড রাইবোজ সুগার এদেরকে একত্রে আমরা কি দেখতে পাবো? ফসফেট গ্রুপ এন্ড রাইবোজ সুগারটাকে একত্রিত আমরা কি বলবো? একে কিন্তু আমরা নিউক্লিওসাইড কিন্তু আমরা বলবো। তাহলে এই নিউক্লিওসাইড আগে হবে। এবার দেখো এই নিউক্লিওসাইডের সাথে যখন আমাদের মোটামুটি আমাদের নাইট্রোজেন বেস গিয়ে অ্যাড হবে তখন তাকে আমরা কি বলবো? নিউক্লিওটাইড কিন্তু আমরা বলবো। দেখো এই তাহলে নিউক্লিওসাইড মিন্স কি পেন্টোজ, সরি বলা ভুল হচ্ছে, একটু দাঁড়াও এক মিনিট। দেখ, আমার একটু বলা ভুল হয়ে গেল, স্পেলিং মিস্টেক হয়ে গেছে। দেখ, নিউক্লিওসাইড মিন্স কি? নিউক্লিওসাইড মিন্স নাইট্রোজেন বেস এন্ড রাইবোজ সুগার। রাইবোজ সুগার এন্ড নাইট্রোজেন বেস এদেরকে একত্রে আমরা কি বলবো? নিউক্লিওসাইড। এইবার দেখো এই নিউক্লিওসাইডের সাথে যখনই আমাদের কি অ্যাড হবে? যখন ফসফরিক অ্যাসিড অর্থাৎ ফসফরাস যখন অ্যাড হবে তখন সেটি কিসে কনভার্ট হবে? নিউক্লিওটাইডে কিন্তু কনভার্ট হবে। তাহলে মাথায় রাখবে যে নিউক্লিওটাইড হওয়ার আগে কিন্তু নিউক্লিওসাইড কিন্তু তৈরি হবে। আর নিউক্লিওসাইড মিন্স কি? রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, একে আমরা কি বলে থাকি? নিউক্লিওসাইড। এবার দেখো এই নিউক্লিওসাইডের সাথে যদি আমাদের ফসফরেট গ্রুপটা যদি অ্যাড হয় তখন তাকে আমরা কি বলে থাকি? নিউক্লিওটাইড। এবার দেখো নিউক্লিওসাইড কাকে বলে? দেখো এই নিউক্লিওসাইড ইজ এ অর্গানিক মলিকিউলস মেড অফ টু পার্ট, যেটা দুটো জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে দেখো নাইট্রোজেন বেস আর একটা হচ্ছে 5 কার্বন সুগার, যাকে পেন্টোজ সুগার কিন্তু বলা হয়ে থাকে। দ্য সুগার ক্যান বি রাইবোজ ইন আরএনএ এন্ড ডিঅক্সিরাইবোজ ইন ডিএনএ। তো আমরা এরপরই দেখতে পাবো রাইবোজ শর্করা এবং ডিঅক্সিরাইবোজ শর্করার পার্থক্য আমরা পড়বো। তাহলে কি দেখতে পাচ্ছি যে নিউক্লিওসাইড হওয়ার আগে কি কি দরকার? না, একটা হচ্ছে নাইট্রোজেন বেস অর্থাৎ N2 বেস আমরা দেখতে পাই, আর একটা হচ্ছে 5 কার্বন সুগার বা যাকে আমরা পেন্টোজ সুগার বলে থাকি। সেই পেন্টোজ সুগার আরএনএ এর ক্ষেত্রে কি দেখতে পাই? রাইবোজ সুগার আমরা দেখতে পাই, আর ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ কিন্তু আমরা দেখতে পাই। এটার পার্থক্য আমরা এক্ষুনি আমরা বলবো। And the nucleoside are the basic building block that when the combined with one or more phosphate group, যেটা কি হচ্ছে একটা এবং অনেকগুলো ফসফেট গ্রুপ অ্যাড হয়ে গিয়ে সেটি কিসে কনভার্ট হচ্ছে? নিউক্লিওটাইডে কিন্তু কনভার্ট হচ্ছে। Where are then the monomeric of the nucleic acid like DNA and RNA, এবং যেটি কি হয় ডিএনএ এবং আরএনএ গঠনে কিন্তু সাহায্য কিন্তু করে। এবার দেখো কিভাবে হচ্ছে। দেখো এখন দেখো এই যে নাইট্রোজেন বেস আর যে আমাদের রাইবোজ শর্করা, এখন আমরা ফার্স্ট রাইবোজ শর্করাটা আমরা দেখো। দেখো নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের পার্থক্য তাহলে বুঝতে পারলে অঙ্কন? নিউক্লিওসাইড বলতে কি বোঝো? উল্টো হচ্ছে, উল্টো হচ্ছে। রাইবোজ সুগার আর হচ্ছে নাইট্রোজেন বেসকেই আমরা কি বলবো? নিউক্লিয়াস। একদমই একদমই। এইবারে দেখো আমরা এই যে রাইবোজ শর্করাটাকে আমরা কি কি দেখতে পাই? না, ডিএনএ এর ক্ষেত্রে আমরা ডিঅক্সি রাইবোজ শর্করা দেখতে পাই, আর আরএনএ এর ক্ষেত্রে কি দেখতে পাই? রাইবোজ শর্করা আমরা দেখতে পাই। এবার দেখো আমরা ফার্স্ট রাইবোজ শর্করার পার্থক্যটা আমরা দেখব। দেখো ডিঅক্সি রাইবোজ এবং রাইবোজ শর্করার মধ্যে পার্থক্য দেখো। এখন দেখো এই যে রাইবোজ যে শর্করা, রাইবোজ যে সুগার, এই রাইবোজ সুগারের ভিতরে কি কি উপাদান আমরা দেখে থাকি? দেখো এই কিন্তু 5টা কার্বন কিন্তু দেখতে পাই।
দেখো কার্বন যদি আমরা দেখে থাকি, কার্বন অণু যদি আমরা ক্যালকুলেট আমরা করে থাকি, তাহলে দেখো এর এই যে ফার্স্ট কার্বন, দেন সেকেন্ড, থার্ড, ফোর্থ, এন্ড এই যে বাইরে থেকে পেরিফেরি রিজনে কিন্তু হচ্ছে 5টা কিন্তু কার্বন আমরা দেখতে পাই। সেই কারণে একে আমরা কি বলে থাকি, পেন্টোজ সুগার কিন্তু আমরা বলে থাকি। যেহেতু এদের 5টা কার্বন থাকে, তাই এর অপর নাম কি, আমরা পেন্টোজ সুগার কিন্তু আমরা বলে থাকি। আর 5টা সুগারের ভিতরে দেখো 4টা কিন্তু এই যে হেট্রো মানে সাইক্লিক কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, এইটা দেখো সাইক্লিক ফর্মের ভিতরে আছে, আর একটা কার্বন দেখো বাইরের দিকে আছে। ঠিক আছে, সেই কারণে এই 5টা কার্বন থাকার কারণে একে কিন্তু আমরা রাইবোজ শর্করা বলে থাকি। এবার দেখো এই রাইবোজ শর্করা, এই যে সাইক্লিক ফর্মটা, এই রাইবোজ মানে এই যে রাইবোজ শর্করা, এই সাইক্লিক ফর্মকে দেখো ফিউরানোজ ফর্ম কিন্তু বলা হয়। ফিউরানোজ ফর্ম ভেরি ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। ফিউরানোজ মিন্স কি, যার ভিতরে কি দেখতে পাবো, এইরকম আকৃতির পার্টকে আমরা কি বলবো, ফিউরানোজ। আর যদি দেখো আরেকটা ফর্ম দেখতে পাই সুগারের, আরেকটা ফর্ম হচ্ছে, সেটাকে বলা হয় পাইরানোজ ফর্ম। এইরকম যদি ফর্ম দেখতে পাই, এইরকম ফর্মের ভিতরে কি দেখতে পাচ্ছি, দেখো এইরকম ফর্মের ভিতরে দেখো 5টা কার্বন ভিতরে দেখতে পাচ্ছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, আর একটা কার্বন বাইরের দিকে আমরা দেখতে পাই 6টা কার্বন। তাহলে এইরকম 6টা কার্বন আমাদের যে ফর্মটা, তাকে আমরা বলে থাকি পাইরানোস, পাইরানোস ফর্ম। আর এই যে 5টা কার্বনের ভিতরে দেখো 4টে কার্বন ভিতরে আমরা দেখতে পাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, এবং একটা কার্বন যে বাইরে দেখতে পাচ্ছি, এই ফর্মটাকে কিন্তু ফিউরানোস ফর্ম আমরা দেখতে পাই। এবার দেখো এই রাইবোজ সুগারের ভিতরে তাহলে কোন ফর্মটা আমরা দেখতে পাচ্ছি, সুগারের পাইরানোজ নাকি ফিউরানোস ফর্ম আমরা দেখতে পাচ্ছি, বলো? অঙ্কন, পাইরানোস ফিউরানোস বলতে বুঝেছো কি বলতে? আচ্ছা দেখো, পাইরানোস আর ফিউরানোস বলতে, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখো এখন এই সুগারের কিন্তু দুটো ফর্ম আমরা দেখতে পাই। একটা হচ্ছে পাইরানোস ফর্ম, কি ফর্ম দেখতে পাই, ফিউরানোস ফর্ম। ফিউরানোস বলতে কি দেখতে পাই, যার এই পার্টটাকে বলা হচ্ছে ফিউরানোস। ফিউরানোসের দেখো এর কিন্তু হচ্ছে 5টা কার্বন থাকে। ফিউরানোসের কি দেখতে পাই, 5টা কার্বন দেখতে পাই। আর পাইরানোসের কটা কার্বন দেখতে পাই, 6টা কার্বন দেখতে পাই। এবার ফিউরানোসের দেখো 4টে কার্বন দেখো এই সাইক্লিক ফর্মে দেখতে পাই, আর একটা কার্বন দেখো বাইরের দিকে আমরা দেখতে পাই। সেই কারণে এই ফর্মটাকে আমরা কি বলে থাকি, ফিউরানোস ফর্ম, যার 5টা কার্বন থাকে। আর পাইরানোসের কি দেখতে পাই, এই যে ভিতরে দেখো আমরা 5টা কার্বন আমরা দেখতে পাচ্ছি, এবং বাইরের দিকে আর একটা কার্বন থাকে যে 6টা কার্বন। এই 6টা কার্বনকে আমরা কি বলে থাকি, পাইরানোস ফর্ম। আর এই যে ডিএনএ যে রাইবোজ শর্করা আমরা দেখতে পাই, অর্থাৎ রাইবোজ সুগারের ভিতরে কি ফর্ম আমরা দেখতে পাচ্ছি, পাইরানোস নাকি ফিউরানোস ফর্ম আমরা দেখতে পাচ্ছি? একটা, একদমই তাই। ফিউরানোসের কটা কার্বন দেখতে পাই আমরা, এই 5টা কার্বন আমরা দেখতে পাই এই যে। আর পাইরানোসের ক্ষেত্রে আমরা 6টা কিন্তু কার্বন আমরা দেখতে পাই। ঠিক আছে, এইবার দেখো এই পাইরানোস ফর্মটাই দেখো, একে আমরা কি বলছি, পেন্টোজ শর্করা বলছি। এবার দেখো এই পেন্টোজ শর্করা দুটো কিন্তু আমরা ফর্ম দেখতে পাই, একটা হচ্ছে রাইবোজ ফর্ম, আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ ফর্ম। রাইবোজ ফর্ম কেন বলা হচ্ছে, দেখো এদের প্রতিটা গ্রুপের সাথে একটা করে এইচ এবং আরেকটা হচ্ছে ওএইচ গ্রুপ, একটা হচ্ছে দেখা যাচ্ছে হাইড্রোজেন এবং একটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ থাকে প্রতিটা কার্বনের সাথে। সেই কারণে এই ফর্মটাকে আমরা কি বলছি, রাইবোজ ফর্ম কিন্তু আমরা বলে থাকি। প্রতিটা কার্বন, এই যে 5টা কার্বনের সাথে এইরকম ফর্ম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ডিঅক্সি মানে কি, দেখো এর 2 নম্বর পজিশনে দেখো এইচ থেকে একটা অক্সিজেন কিন্তু রিলিজ কিন্তু হয়ে যাচ্ছে। সেই কারণে এই সুগারটাকে আমরা কিন্তু কি বলে থাকি, ডিঅক্সি রাইবোজ ফর্ম আমরা বলে থাকি। আর ডিঅক্সি রাইবোজ হচ্ছে সুগারটা আমরা কাদের ক্ষেত্রে দেখে থাকি, ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। আর এই যে রাইবোজ ফর্মটা আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাই, আরএনএ এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে ডিএনএ এবং আরএনএ এর যে ডিঅক্সি রাইবোজ এবং রাইবোজ সুগারের পার্থক্য তোমাকে কিন্তু এখানে ভালো করে কিন্তু পড়তে হবে। তাহলে আমরা কিন্তু ফার্স্ট রাইবোজ সুগারটা কিন্তু আমরা পড়ে নিলাম। এইবার দেখো সেকেন্ড যে পার্টটা আমরা পড়বো, সেটা হচ্ছে নাইট্রোজেন বেস। দেখো নাইট্রোজেন বেসকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, তাই তো?
একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, এইগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। পিউরিনের কি কি উপাদান নিয়ে তৈরি? পিউরিন আমরা জানি যে অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন তো নিয়ে গঠিত, এবং পাইরিমিডিন কি নিয়ে গঠিত? থায়ামিন, সাইটোসিন অ্যান্ড ইউরাসিল, এই তিনটে উপাদান নিয়ে কিন্তু পাইরিমিডিন নিয়ে তৈরি করে। এবং এই যে পাইরিমিডিনের যে ইউরাসিলটা, এই ইউরাসিল আমরা জানি যে আরএনএ এর গঠনে কিন্তু সাহায্য করে থাকে। আরএনএ আমরা জানি যে থায়ামিনের বদলে কি গিয়ে অ্যাড হয়? ইউরাসিল গিয়ে কিন্তু অ্যাড হয়। বাট ডিএনএ এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু এটিজিসি কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এইবার দেখো এই যে পিউরিন এবং পাইরিমিডিন কিভাবে অ্যাটাচ থাকে? না আমরা জানি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কিন্তু অ্যাটাচ কিন্তু থাকে, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কিন্তু অ্যাটাচ থাকে। কিভাবে অ্যাটাচ থাকে? দেখো এ এবং টি ডাবল হাইড্রোজেন বন্ড, জি এবং সি কিন্তু ট্রিপল হাইড্রোজেন বন্ড হিসেবে কিন্তু থাকে। এইবার দেখো এই অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিলের দেখো কিরকম নাম হয়, ডিএনএ এর ক্ষেত্রে কেমন হয় এবং আরএনএ এর ক্ষেত্রে কেমন না হয়। দেখো এখন দেখো এদের প্রতিটা গ্রুপের ভিতরেই দেখো দেখো এই অ্যাডিনিনের দেখো আমরা যদি নামকরণ আমরা করে থাকি, দেখো অ্যাডিনিনের এই যে দেখো এখান থেকে আমরা যদি নামকরণ করে থাকি 1 নম্বর 2 নম্বর, দেখো এখান থেকে নামকরণটা হবে 1 2 3 4 5 6 7 8 9। এই অ্যাডেনিনের দেখো আমাদের 6 নম্বর পজিশনে কি গ্রুপ দেখতে পাচ্ছি? অ্যামাইন গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে এই অ্যাডেনিনের নাম হবে দেখো 6 অ্যামিনো পিউরিন। এর নাম কি হবে? অ্যাডেনিনের রাসায়নিক নাম কি দেখতে পাচ্ছি? কেমিক্যাল নেম 6 অ্যামিনো পিউরিন। কারণ এই 6 নম্বর পজিশনে কি গ্রুপ দেখতে পাচ্ছি আমরা? অ্যামাইনো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, সেই কারণে এর নাম কি হয়ে গেল 6 অ্যামিনো পিউরিন। এবার দেখো গুয়ানিনের রাসায়নিক নাম কি? গুয়ানিনের দেখো গুয়ানিনের রাসায়নিক নাম দেখো, গুয়ানিনের দেখো 6 নম্বর পজিশনে অক্সাইল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, এবং 2 নম্বর পজিশনে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? অ্যামিনো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে দেখো গুয়ানিনের দেখো রাসায়নিক নাম হবে দেখো 2 অ্যামিনো 6 অক্সো পিউরিন। তাহলে গুয়ানিনের রাসায়নিক নাম কি? 2 অ্যামিনো 6 অক্সো পিউরিন। এইগুলো খাতায় নোটস করে নেওয়া। কি বললাম? অ্যাডিনিনের রাসায়নিক নাম কি বললাম? 6 অ্যামিনো পিউরিন। গুয়ানিনের রাসায়নিক নাম কি বললাম? 2 অ্যামিনো 6 অক্সো পিউরিন। কেন 2 অ্যামিনো বললাম? কারণ এর 2 নম্বর পজিশনে অ্যামিনো গ্রুপ এবং 6 নম্বর পজিশনে কি দেখতে পাচ্ছি? অক্সাইল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে এর নাম হয়ে গেছে কি 2 অ্যামিনো 6 অক্সো পিউরিন। বোঝা গেল? নামকরণ গুলো বুঝতে পারলে অঙ্কন? তাহলে এগুলো খাতায় একটু লিখে নেবে। এইবার দেখো পাইরিমিডিনের দেখো নামকরণ কিভাবে হচ্ছে। দেখো পাইরিমিডিনের দেখো থায়ামিনে দেখো থায়ামিনের যদি নামকরণ আমরা করে থাকি, থায়ামিনের ঠিক এইরকম ভাবে নামকরণ করা হয়। দেখো থায়ামিনে কি দেখতে পাচ্ছি? 6 নম্বর পজিশনে অক্সি অক্সি গ্রুপ দেখতে, অক্সাইল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে এর নাম হয়ে যাবে কি 6 অক্সো পাইরিমিডিন। তাহলে থায়ামিনের অপর নাম কি দেখতে পাচ্ছি? থায়ামিনের রাসায়নিক নাম কি? 6 অক্সোপাইরিমিডিন। কারণ এর 6 নম্বর পজিশনে কি দেখতে পাচ্ছি? 6 নম্বর পজিশনে কিন্তু আমরা অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি, এবং আরেকটা জায়গায় অক্সিজেন, সরি বলা ভুল হলো, এর নামটা আরেকটা হবে। দেখো এদের 4 নম্বর পজিশনেও কিন্তু অক্সাইল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে এখানে নাম হবে দেখো নামকরণটা আমি একটু ঠিক করে করি, তাহলে নামটা ঠিক হবে। এক মিনিট। দেখো থায়ামিনের নামটা হবে দেখো 2,4 ডাইঅক্সো পাইরামিডিন। 2,4 ডাইঅক্সো পাইরামিডিন মিন্স কি? থায়ামিনস। তাহলে ক্লিয়ার হলো? কারণ এর 2 নম্বর এবং 4 নম্বর পজিশনে কি দেখতে পাচ্ছি? অক্সাইল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। তাই এর রাসায়নিক নাম কি হয়ে গেছে? 2,4 ডাইঅক্সো থায়ামিনস। সাইটোসিনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? দেখো সাইটোসিনের যদি আমরা নামকরণ আমরা দেখে থাকি, দেখো 2 অ্যামিনো 4 অক্সো পাইরামিডিন, মানে কি? সেটার নাম হচ্ছে কি? সাইটোসিনস।
তার মানে কি এর 2 নম্বর পজিশনে অ্যামিনো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি এবং 4 নম্বর পজিশনে কি গ্রুপ দেখতে পাচ্ছি, অক্সাইল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে এর রাসায়নিক নাম হয়ে গেল কি 2 অ্যামিনো 4 অক্সো পাইরিমিডিন। এবং ইউরাসিলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ইউরাসিলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ইউরাসিলের ক্ষেত্রে দেখো 2,4 ডাই অক্সো ইউরাসিল কিন্তু আমরা বলে থাকছি। ঠিক আছে, তাহলে এইরকম এদের রাসায়নিক নামগুলো হয়ে থাকে, তাহলে এইগুলো একবার করে একটু পড়বে। এবার দেখো পিউরিনের ভিতরে অ্যাডেনিন, গুয়ানিন, পাইরামিডিনের ভিতরে সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল কিন্তু আমরা দেখতে পাই। এবার দেখো একটা সম্পূর্ণ নিউক্লিওটাইড হতে কি কি দরকার লাগে, দেখো একটা সম্পূর্ণ নিউক্লিওটাইড হতে গেলে এখানে আমরা যদি দেখে থাকি যে একটা সম্পূর্ণ নিউক্লিওটাইড হতে গেলে দেখো একটা রাইবোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন বেস এবং একটা হচ্ছে পিরিমিডিন আবার ফসফেট গ্রুপ আমরা দেখতে পাই। আর এই ফসফেট গ্রুপের চার্জ নেগেটিভ হবার কারণে ডিএনএ বা আরএনএ তারা কিন্তু নেগেটিভ চার্জ কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো এই নিউক্লিওটাইড কিভাবে ফর্ম হচ্ছে এবং এদের ভিতরে কি কি বন্ধনী আমরা দেখতে পাই। এখন দেখো এই যে এই ছবিটা, এই বন্ড গুলো ভালো করে আমাদের কিন্তু জানতে হবে, না তো নেক্সট ক্লাস আমরা কিন্তু ডিএনএ কিভাবে ফর্ম হচ্ছে সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। এখন দেখো এই যে যে রাইবোজ শর্করা, এই রাইবোজ শর্করা এটা যদি ডিএনএ হতো তাহলে এখানে কি অক্সাইল গ্রুপটা থাকতো 2 নম্বর পজিশনে, এই অক্সিজেনটা থাকতো কি ডিএনএ হলে, আরএনএ বলে থাকবে। হ্যাঁ, তো এইটা আমাদের জানতে হবে যে এই পেন্টোজ সুগারের কিন্তু 2 নম্বর পজিশনে ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু অক্সিজেন কিন্তু থাকবে না এবং আরএনএ কিন্তু থাকবে। এবার দেখো এই রাইবোজ সুগারের সাথে এখানে কে বেঁধে আছে না নাইট্রোজেন বেস, সে নাইট্রোজেন বেসের পিউরিন হোক বা পিরিমিডিন, এটিজিসি, হ্যাঁ যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এইবারে দেখো এই যে নাইট্রোজেন বেসের সাথে দেখো রাইবোজ শর্করা যে বন্ধনী, এটাকে বলা হচ্ছে দেখো গ্লাইকোসাইডিক বন্ধনী। যেহেতু গ্লুকোজের সাথে যে বন্ধনটা হয় তাকে আমরা সবসময় জানি যে গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে রাইবোজ শর্করার সাথে নাইট্রোজেন বেসের কি বন্ধনী আমরা দেখতে পাই, এই বন্ধনীটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধনী। এবার দেখো রাইবোজ শর্করার সাথে যদি ফসফেট গ্রুপের যে বন্ধনীটা হয় একে বলা হয় এস্টার বন্ধনী, এস্টার বন্ধনী কিন্তু বলা হয়। ঠিক আছে, এবার দেখো এখানে যে ফসফেট গুলো থাকে সেই ফসফেট গুলো কটা থাকে আমরা জানি যে 3টে কিন্তু ফসফেট কিন্তু থাকে। হ্যাঁ, মানে ঠিক ছবিটা দেখতে ঠিক এরকম লাগে। দেখো আমি এখানে একটা স্লাইড নেই, স্লাইড নিয়ে আমি আঁকি। দেখ, তাহলে আমরা ফার্স্ট আগে কি করে নেব, রাইবোজ শর্করা আমরা করে নেব। এবার দেখো রাইবোজ শর্করা কি দেখতে পাচ্ছি, নামকরণ যদি করি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং বাইরে আর একটা কার্বন থাকে তার নাম হচ্ছে 5 নম্বর কার্বন কিন্তু আমরা দেখতে পাই। এখন এই 5 নম্বর কার্বনের সাথে কারা অ্যাটাচ থাকে, ফসফেট গ্রুপ গুলো অ্যাটাচ কিন্তু থাকে। এবার দেখো এই ফসফেট গ্রুপের নাম, এই ফসফেট গ্রুপগুলোর নাম কিভাবে করা হয়, দেখো এই ফসফেট গ্রুপগুলোর নাম দেখো, ফার্স্ট যে এটাকে বলে আলফা ফসফেট, এটাকে বলে বিটা ফসফেট এবং এটাকে সরি উল্টো হবে, আলফা বিটা গামা উল্টো হবে। দেখো এই যে কার্বনের সাথে যে ফার্স্ট ফসফেটটা আমরা দেখতে পাচ্ছি একে বলা হচ্ছে আলফা ফসফেট, সেকেন্ড ফসফেটটাকে বলা হয় বিটা ফসফেট এন্ড থার্ড ফসফেটটাকে কি বলা হয় গামা ফসফেট। এবার দেখো এই যে ফসফেটের মাঝখানে যে বন্ধনীটাকে এখানে বলা হচ্ছে এস্টার বন্ড। এবার দেখো এই যে যে দুটো ফসফেট মাঝখানে একটা ফসফেটের সাথে যে বন্ধনী করে আছে একে বলা হয় ফসফো ডাইএস্টার বন্ড, ফসফো ডাইএস্টার বন্ড কিন্তু বলা হয়। হ্যাঁ, এবং এই ফসফেট দেখো কার্বনের সাথেও কিন্তু এস্টার বন্ধনী কিন্তু করে আছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু ফসফেট গ্রুপ কিন্তু অ্যাটাচ কিন্তু থাকে 5 নম্বর কার্বনের সাথে। এবার দেখো এই 1 নম্বর কার্বনের সাথে কে অ্যাটাচ থাকে আমরা জানি যে নাইট্রোজেন বেস কিন্তু অ্যাটাচ কিন্তু থাকে। সেই নাইট্রোজেন বেস অ্যাডেনিনও হতে পারে, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এন্ড ইউরাসিল যে কোনো কিছু হতে পারে। এখন এই নাইট্রোজেন বেস 1 নম্বর কার্বনের সাথে অ্যাটাচ থাকে, এই বন্ধনীটাকে বলা হয়
গ্লাইকোসাইডিক বন্ধনী কিন্তু বলা হয়। এখন বলো তো এটা বিটা হবে নাকি আলফা গ্লাইকোসাইডিক বন্ধনী? অঙ্কন দেখো দেখো এখন বিটা বা আলফা কেন বলা হয়? দেখো এই যে রাজু সরকারের যদি নিচে যদি ওএইচ গ্রুপ থাকে আর উপরে যদি এইচ থাকে, আর যদি নিচে এইচ উপরে যদি ওএইচ থাকে, হ্যাঁ এইটা দেখো উপরে এইচ নিচে এই উপরে এইচ এবং নিচে ওএইচ যদি থাকে তখন এটাকে কিন্তু হচ্ছে আলফা বলা হয়। আর উপরে ওএইচ এবং নিচে যদি এইচ থাকে এটা কিন্তু বলা হচ্ছে বিটা। এখন এখানে দেখো এখানে যে আমরা দেখতে পাবো এটা কিন্তু হচ্ছে বিটা ফর্ম কিন্তু আমরা দেখতে পাবো, কারণ এখানে নিচে এইচ এবং উপরে কিন্তু ওএইচ গ্রুপ কিন্তু থাকবে। এখন এই ওএইচ গ্রুপের সাথে এই যে গ্লাইকোসাইডিক বন্ধনীটা হয়, সেই কারণে এই গ্লাইকোসাইডিক বন্ধনীকে বলা হয় বিটা গ্লাইকোসাইডিক বন্ড কিন্তু বলা হয় থাকে। বোঝা গেল? তাহলে এখানে কি কি বন্ড আমরা দেখতে পাচ্ছি? এখানে কিন্তু প্রায় 3 ধরনের বন্ড দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ড। বিটা গ্লাইকোসাইডিক কেন বললাম? যে উপরে ওএইচ গ্রুপ থাকে তাই। হ্যাঁ, আচ্ছা, তারপর কি দেখতে পাচ্ছি না, এই যে 5 নম্বর কার্বনের সাথে কি বন্ধনী দেখতে পাচ্ছি? এস্টার বন্ধনী কিন্তু বলা হয়ে থাকে। এবার দেখো এখানে কটা ফসফেট থাকে? 3টে ফসফেট থাকে। কার্বনের সাথে যে ফসফেটটা অ্যাটাচ থাকে তাকে বলা হয় আলফা, দেন বিটা, দেন গামা ফসফেট। এবার দেখো আলফা কার্বনের সাথে আলফা আলফা ফসফেটের সাথে কার্বনের যে বন্ধনী থাকে তাকে বলা হয় আলফা ফসফেট। এবং আলফার সাথে যে বিটা এবং বিটার সাথে গামা, এদের মাঝখানে যে বন্ধনীটা একে বলা হয় ফসফোস্টার বন্ধনী কিন্তু বলা হয় থাকে। ক্লিয়ার হলো? এবং এই যে ফসফেটটা থাকে এই ফসফেটের মাঝখানে এই বন্ধনীটাকেও কিন্তু এস্টার বন্ধনী কিন্তু বলা হয়। এবং এই একটা একটা ফসফেটকে কিন্তু বলা হয় অর্থ ফসফেট। অর্থ ফসফেট কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, মানে এই ফসফেটকে অর্থ ফসফেট, এটাকে বলা হচ্ছে অর্থ ফসফেট, এটাও কিন্তু অর্থ ফসফেট কিন্তু বলা হয়। এইবার দেখো যখন আমরা জানি যে এটিপি, আমরা এটিপি বলে থাকি, মানে কি একটা অ্যাডিনিন আর তার সাথে কটা ফসফেট থাকে? 3টে ফসফেট কিন্তু থাকে। হ্যাঁ, এবার দেখো যখন এডিপি তে কনভার্ট হয়, এটিপি যখন এডিপি তে কনভার্ট হয় তখন কি হয়? একটা ফসফেট এখান থেকে রিলিজ হয়ে যায়। তাহলে এই ফসফেটকে বলা হয় অর্থ ফসফেট। একটা ফসফেটকে আমরা কি বলবো? সবসময় অর্থ ফসফেট। এবার দেখো যখন এএমপি তে কনভার্ট হয়, অর্থাৎ অ্যাডিনোসিনস মোনোফসফেট, এটা তো অ্যাডিনোসিনস ডাইফসফেট তো। এবার দেখো অ্যাডিনোসিনস যখন মোনোফসফেট হবে, অর্থাৎ কি একটা অ্যাডেনিন এবং একটা যদি ফসফেট থাকে এবং এখান থেকে যদি দুটো ফসফেট যদি রিলিজ হয়ে যায় তখন তাকে কি বলা হয়? পাইরুফসফেট। দুটো ফসফেট রিলিজ হওয়াকে কি বলা হয়? পাইরুফসফেট। আর এই পাইরুফসফেট হওয়ার পরেই কিন্তু এএমপি তে কিন্তু কনভার্ট কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এডিপি প্রথম আছে এটিপি থাকে। এটিপি থেকে যখন ফসফোরাইলেশন প্রসেসের মাধ্যমে যখন এখান থেকে ফসফেট গ্রুপ রিমুভ হয়ে যায় তখন এখানে হাই এনার্জি তৈরি হবে, তখন সেটি কিসে কনভার্ট হবে? এডিপি তে কনভার্ট হচ্ছে। আর এই যে একটা ফসফেটকে বলা হয় অর্থ ফসফেট। এবার যখন এখান থেকে দুটো ফসফেট রিলিজ হয়ে যাবে তখন তাকে কি বলা হয়? পাইরু ফসফেট, এবং তখন সেটি কিসে কনভার্ট হবে? এএমপি তে কিন্তু কনভার্ট হবে। এইভাবেই কিন্তু নিউক্লিওটাইড কিন্তু ব্রেক ডাউন কিন্তু ঘটে। তাহলে বোঝা গেল অর্থ ফসফেট এবং পাইরু ফসফেট কি? হ্যাঁ, হ্যাঁ, একদমই একদমই সেম। এই তো সবই নিউক্লিওটাইড। সে জিটিপি হতে পারে, ইউটিপি হতে পারে, সিটিপি হতে পারে, সবই হতে পারে। বোঝা গেল? তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে চারগাফ রুল সামারি এসবগুলো আমরা কিন্তু পড়বো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। এবং এই ক্লাসটা তোমরা কিন্তু, হ্যাঁ বলো। হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে, আমি অ্যাপসে কোশ্চেন দিয়ে দেবো গ্রুপে, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে অ্যান্সার পাঠাবে। আর এই ক্লাসটা কিন্তু অ্যাপেই আপলোড থাকবে, 30 মিনিট পরে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা মোটামুটি আহ ইউটিউবে ক্লাসগুলো দেখছো, তো ইউটিউবে যারা ক্লাস দেখছো তারা তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8945850463। এটা কিন্তু আমাদের লাইভ ক্লাস ছিল, আমাদের যে অ্যাপসে যে ক্লাসটা হয়। এবং আমাদের অ্যাপসের নাম হচ্ছে কোশ্চেন ক্যাম্পাস। কোশ্চেন
ক্যাম্পাস বলে সার্চ করবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে কিন্তু আমরা কিন্তু এই অ্যাপের কিন্তু লিংক আমরা দিয়ে রাখবো। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের এই সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের কিন্তু ব্যাচের কিন্তু অফার আছে। আগে কিন্তু 2500 টাকা ছিল, এখন কিন্তু সেটি কিন্তু 2150 টাকায় কিন্তু কনভার্ট হচ্ছে। শুধুমাত্র এই যে দুর্গাপুজোর এই মাস পর্যন্ত কিন্তু চলবে, এরপরে গিয়ে কিন্তু অফার কিন্তু আবার এক্সটেন্ড হয়ে যাবে, কিন্তু তখন কিন্তু 3000 টাকার ব্যাচ হয়ে যাবে। এইরকম ডিটেলসে কিন্তু আমাদের সেল বায়োলজি এবং এন্টামোলজি পার্ট কিন্তু যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে তোমাদের সবাইকে কিন্তু এইভাবে কিন্তু পড়ানো হবে। এবং তোমরা যদি এই ব্যাচে জয়েন হতে চাও অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করো এই নাম্বারে, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং তোমাদের ফ্রেন্ডস জন্য শেয়ার করে দাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে।